ওয়েলকাম টু ইনজেকশন পডকাস্ট। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমরা কমপ্লিট করেছি 100k সাবস্ক্রাইবার্স। আমাদের প্রথম মাইলস্টোন রিচ করেছি। তাই ডাক্তারবাবু সেলিব্রেশন হবে না? ও বানতা है সেলিব্রেশন তো হবে, একটু পার্টি হবে না? পার্টি তো হবে, একটু ড্রিঙ্কস আপ। ড্রিঙ্কস কিন্তু পয়সা মানে একটু পয়সা। আরে চিন্তা করো না, যদি পাওয়া যায়। ড্রিঙ্কস পার্টি পয়সা সব হবে। কি করে কি করে? আর এই যে এই ড্রিঙ্কস করবো আমরা আজকের পর্বে সেলিব্রেট করবো উইথ শালিমার টেস্টি কাপ টি। এই চা খাবো আর গান শুনবো। থাকবে আমাদের সাথে বিশেষ অতিথি একজন মিউজিক্যাল গেস্ট। গান বাজনা যাই হোক, এটা ইনজেকশন পডকাস্ট। এখানে বাতের রুকনি নেই চাইয়ে, যেরকম শালিমারের টেস্টি কাপ টি। অ্যালোপ্যাথি ডাক্তার ব্যাপারটা একটু সহজে বুঝিয়ে বলো না। আমি তো অ্যালোপ্যাথি মেডিসিনের ডাক্তারই নই। কি বলছো? একদম। প্রথমেই স্টেরয়েডটাই শুরু করে দিলেন। স্টেরয়েড না থাকলে আমরা বাঁচতেই পারতাম না। ওষুধই কি একমাত্র জিনিস যেটার দ্বারা মানুষ সুস্থ হতে পারে? চিকিৎসা মানে শুধু ওষুধ, ইনজেকশন, অপারেশন না। নই ভগবান নই শয়তান। সবাই খারাপ, ডাক্তার খারাপ, পুলিশ খারাপ, নেতা খারাপ। बुरा जो देखन मैं चला बुरा ना लगे कोई अंतर खोजा अपना मुझसे बुरा ना कोई। আহা হা হা, 100% প্রাকৃতিক উপায়ে, পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন। একেবারেই অ্যাডভার্টাইজিং গিমিক বা স্টান্ট। সাপের বিষ। প্রাকৃতিক। অ্যাম্পিউটেশন হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে রিহ্যাবিলিট করেন? ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের একটা গোল হলো তাকে যতদূর সম্ভব ফাংশনালি আবার আগের জায়গায় নিয়ে আসা। এই চায়ে, গরম চায়ে এমন কি থাকে যাতে এই আড্ডা বা কিছু ক্ষেত্রে অনেক সময় মাথা কাজ করছে না, আমরা এক চুমুক মারলে মাথাটা খুলে যায়। কফিতে তো ক্যাফেইন থাকে সবাই জানে, চায়েও কিন্তু ক্যাফেইন। তিনি যে শুধু ডাক্তার নন, তিনি খুব সুন্দর একজন গায়ক। নই ভগবান নই শয়তান, দেখো না অন্য কোনো আরো অন্য কোনো আরো অন্য কোনো ডাকনা। Injection. নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। আজকে আমাদের ইনজেকশন পডকাস্টের একটি বিশেষ পর্ব। কেননা আমরা 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে এটাই আমাদের প্রথম এপিসোড। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আপনাদেরকে অনুরোধ যে আপনারা এই এপিসোডগুলো আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমরা দ্রুত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স রিচ করতে পারি। কারণ এখনও প্রচুর মানুষ আমাদের ভিডিও দেখেন কিন্তু আনসাবস্ক্রাইব করে। তারা প্লিজ একটু শেয়ার করুন। শেয়ারিং ইজ কেয়ারিং। এবং আজকের এই বিশেষ পর্বে একজন বিশেষ মানুষকে আমরা পেয়ে গেছি। তার ভক্ত আমরা। তার ডাক্তারিতে যিনি যেরকম উনি দুর্দান্ত, সেরকম তার গান বাজনা সেই সব নিয়েও আমরা কথা বলবো। আজকে আমাদের এই বিশেষ পর্ব তাকে নিয়ে জমজমাট। আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন ডক্টর ক্ষেত্র মাধব দাস। উনি একজন ফিজিয়াট্রিস্ট। ফিজিয়াট্রিস্ট মানে হলো যিনি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান। নমস্কার ডাক্তারবাবু, ওয়েলকাম টু আওয়ার শো। নমস্কার তোমাদের, তোদের এবং অবশ্যই দর্শকদের। এবং আজকে যে বিশেষ এপিসোড, অর্থাৎ 1 লাখ ওদের সাবস্ক্রাইবার হয়েছে, এটা আমার শুনে খুব ভালো লাগলো। আমি কদিন আগে দেখেওছি, হঠাৎ খেয়াল ছিল, আবার নতুন করে মনে পড়লো। তো সেই জন্যে তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলবোই যে আপনারা আরও বেশি করে দেখুন, বেশি করে শেয়ার করুন। শুধু আমার এপিসোড নয়, আমাকে নিয়ে যে এপিসোড হচ্ছে সেটা নয়, সব কটাই। কারণ একটা ভালো কাজ করছে ওরা। হেলথ কেয়ার নিয়ে অনেক প্রশ্ন, অনেক অজানা তথ্য তো আপনাদের কাছে পৌঁছচ্ছে। সুতরাং সেটা যদি আরও সবার কাছে যায়, নিশ্চয়ই আমরা আরও বেশি জানতে পারবো, সবাই জানতে পারবে, এবং সেটা সবার পক্ষেই, সবার স্বাস্থ্যের পক্ষে, সচেতনতার পক্ষে ভালো হবে। আমি ওদের অভিনন্দন জানিয়ে তারপর শুরু করি। অনেক ধন্যবাদ। আর ক্ষেত্রটা আমার মনে হয় যে আমরা যে পর্বগুলো করছি এটার ফলে তো দুম করে মানুষ দেখে ডাক্তার হয়ে যাবে না, কিন্তু ডাক্তার এবং পেশেন্টের একটা কমিউনিকেশন গ্যাপ হয়, যে অনেক কিছু মানুষ বুঝতে পারে না। এবং ক্রিটিক্যাল সময় ডিসিশন মেকিং কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না, যেহেতু মানুষ মেডিকেলের জিনিসপত্রগুলো অত ডিটেলে জানে না। আমাদের এই কারণেই এটা করা, যাতে মানুষ এক হচ্ছে তাকে ডিসিশন মেকিংয়ে সাহায্য করে, আর দ্বিতীয়ত ডাক্তারবাবু এবং যে পেশেন্টের মধ্যে যে কমিউনিকেশন, ওই গ্যাপটা যাতে একটু দূর হয়। আমি দেখেছি কমিউনিকেশন গ্যাপটাকে দূর করার পক্ষে তোদের এই ভাবনা চিন্তাটা কিন্তু বেশ ভালো। আমি তো ট্র্যাডিশনাল অনেকগুলো বিভিন্ন টিভিতে করি ইত্যাদি ইত্যাদি, কিন্তু হেলথ নিয়ে এরকম একটা পডকাস্ট এবং একটু অন্যরকম একটা আন্তরিক একটা মানে আউট অফ দ্য ট্র্যাক, একটু নন ফর্মাল ওয়েতে করা, এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় সেই জন্যই হয়তো তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ। এবং সেই গ্রহণযোগ্যতা বাড়ার জন্য যদি সবাই শোনে,
ওই যে ওই ট্র্যাডিশনাল ব্যাপারে অনেকগুলো শোনে কিন্তু ভুলে যায়, ঠিক সেভাবে মনকে ছোঁয় না। তা তোদের এপিসোডগুলো কিন্তু হয়তো হয়তো আমি জানি না, মানুষের মনকে ছুঁচ্ছে বেশি। না অবশ্যই সেইটা যদি ছোঁয় তাহলে কিন্তু তাদের কথাগুলো মনে থেকে যাবে, এই যে গ্যাপটা, সেই গ্যাপটাও দূর হয়ে যাবে, এবং সেই ব্যাপারটা কিন্তু আমার নিজের ডাক্তার হিসেবেও খুব ভালো লাগে। তো এবার আমরা প্রথম প্রশ্ন তোমাকে যেটা করতে চাই আজকে শুরু করি, যে আচ্ছা ওষুধই কি একমাত্র জিনিস যেটার দ্বারা মানুষ সুস্থ হতে পারে? যে মডার্ন মেডিসিনের যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু ফার্মাকোলজিক, অর্থাৎ ওষুধ দ্বারা, তুই যেটা বললি ওষুধ, ইনজেকশন এটসেট্রা। সেকেন্ড হচ্ছে সার্জিক্যাল বা শল্য চিকিৎসা, অস্ত্রোপচার সেটা। এবং তৃতীয়ত আর একটা বড় একটা স্তম্ভ রয়েছে, পিলার রয়েছে চিকিৎসা, সেটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, যাকে বলা হয় ওষুধ ছাড়া চিকিৎসা, অর্থাৎ ওষুধ দ্বারা, ওষুধ ছাড়া এবং শল্য চিকিৎসা। আর তার সঙ্গে একটা হচ্ছে মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর, MIBA, সেটা কিন্তু আজকের যুগে খুব ক্রমশই একটা খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা হয়ে যাচ্ছে। মানে সাধারণ ইনজেকশন নয় বা ছুঁচের দ্বারা না কাটাকাটি করে বা খুব সামান্য কাটাকাটি করে, যেগুলো মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর হয়, সেগুলো দিয়ে চিকিৎসা। অর্থাৎ 4টে ভাগ: ওষুধ দিয়ে, ওষুধ দ্বারা ফার্মাকোলজিক, ওষুধ ছাড়া নন ফার্মাকোলজিক, অপারেশন, সার্জারি, আর মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর। এবার মোটামুটিভাবে ওষুধ এবং সার্জারিটা সবাই জানে, আমি সেই জন্য ওটার ব্যাপারে আর ডিটেলসে কিছু বলছি আমরা না। অনেক পর্ব করেছি, হ্যাঁ, ওটাতে অনেক। আমরা বেরিয়ে যাই। সুতরাং নন ফার্মাকোলজিক্যাল থেরাপি আর মিনিমাল ইনভেসিভ প্রসিডিওরটা নিয়ে 2-4টে কথা বলি। এক হচ্ছে মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর, আমি শুরুতেই বললাম যে বিরাট কাটাকাটি না করে, খুব সামান্য কাটাকাটি করে অথবা ছুঁচের মাধ্যমে, নেডলের মাধ্যমে, ধরো জয়েন্ট প্রসিডিওর বা নার্ভ ব্লক, নার্ভ প্রসিডিওর, সফট টিস্যু প্রসিডিওর, ঠিক আছে, সফট টিস্যু, সেগুলোকে যেগুলো করা হয়। এমনকি একটু হয়তো মিনিমালি ইনভেসিভ মানে সব যে খুব একদম সুপারফিশিয়াল তা নয়, কখনো কখনো আমরা ডিপ স্ট্রাকচারেও করি, অমুক গ্যাংলিয়ান ব্লক, আমি সেগুলোর নাম আর বলছি না, বা পার্টিকুলার সার্ভাইকাল বা লাম্বার নার্ভ রুট ব্লক এটসেট্রা এটসেট্রা। এরকম আরও কিছু আছে, সেগুলো হয়তো একটু ইনভেসিভ, কিন্তু অবশ্যই সার্জারির তুলনায় অনেক নন ইনভেসিভ। তো সেই প্রসিডিওরগুলো আস্তে আস্তে বাড়ছে, যেমন সার্জারিতেও মিনিমাল ইনভেসিভ সার্জারি বাড়ছে, কারণ বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সঙ্গে, সুতরাং একইভাবে কিন্তু মিনিমালি ইনভেসিভ প্রসিডিওরের গুরুত্ব বাড়ছে। সেগুলো দিয়ে কিন্তু আমরা অনেক কিছু চিকিৎসা করতে পারি। আর রয়েছে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি। সেই নন ফার্মাকোলজিক্যাল থেরাপি কি? সেটা ওষুধও নয়, সার্জারিও নয়, মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর নয়। সেগুলো বিভিন্ন রকম ফিজিক্যাল ফোর্স, ইলেকট্রিক্যাল ফোর্স ইত্যাদি ইত্যাদি কাজে লাগিয়ে করা হয়। ধর আমি অস্টিওআর্থ্রাইটিস নি অস্টিওআর্থ্রাইটিস, তার কিন্তু ওষুধ এবং ইনজেকশন, জয়েন্টের মধ্যে ইনজেকশন, এটা কিন্তু একমাত্র চিকিৎসা নয়। র্যাদার অস্টিওআর্থ্রাইটিস নি এর যদি চিকিৎসা বলি, তার মেনস্টে অফ ট্রিটমেন্ট, কর্নারস্টোন অফ ট্রিটমেন্ট, সেটা কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ, চিকিৎসার ব্যায়াম। আচ্ছা, এবার চিকিৎসার ব্যায়াম ছাড়াও, চিকিৎসার ব্যায়ামটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস নিয়ের প্রাথমিক এবং প্রধানতম চিকিৎসা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বোধটা যদি আমরা না থাকি, যদি আর এই ট্র্যাডিশনাল মাইন্ডসেট থাকে, আমি দর্শকদের উদ্দেশ্য বলছি এটা, যে চিকিৎসা মানে শুধু ওষুধ, ইনজেকশন, অপারেশন, না, তাহলে কিন্তু আমরা ভুল পথে চলে যাব। কারণ আমাদের যদি ভেতর থেকে আমরা না বুঝি, ভাবি যে এটাও চিকিৎসা, এটা মূল চিকিৎসা এই রোগের, তখন তো আমরা এগোতে পারবো না। আমি শুধু জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস বা মাসকুলোস্কেলিটাল না, আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, এন্ডোক্রিন ডিসফাংশন। আমরা জানি ডায়াবেটিস এক ধরনের এন্ডোক্রিন ডিসফাংশন। তো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এটা কিন্তু আমি নিজে PMR স্পেশালিস্ট বলে বলছি না, এটা যে এন্ডোক্রিনোলজি বা এই ধরনের যে সমস্ত বিষয়গুলো আছে জেনারেল মেডিসিন, তাতেও কিন্তু বলা আছে যে প্রথমে যদি প্রাথমিকভাবে যদি সুগার বাড়ে, এই কারণে, ডায়াবেটিসের কারণেই, ডেফিনেটলি ওই কারণেই বাড়ে বেশিরভাগ, যদি আদার্স কিছু অন্য হরমোনাল সমস্যা না থাকে ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু তার প্রাথমিক এবং প্রথম চিকিৎসা কিন্তু ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ। সেগুলো হয়তো থেরাপিউটিক এক্সারসাইজ নয়, চিকিৎসার ব্যায়াম নয়, কিন্তু ক্যালোরি বার্নিং এক্সারসাইজেস। তারপর যদি কাজ না করে, তখন কিন্তু ওষুধ, শুরুতেই ওষুধ নয়। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু এখন এটা বিজ্ঞান মান্যতা দিয়েছে। এবার আমাদের ট্র্যাডিশনাল মাইন্ডসেটটা যদি সেটাকে মান্যতা না দেয়, তাহলে কিন্তু আমরাই পেছিয়ে পড়ব। তো ডাক্তারবাবু ওষুধ ছাড়া ট্রিটমেন্টের কথা বললেন, তো ডাক্তারবাবুকে এবার আমরা একটু ওষুধ দিতে চাই। ওষুধ বলতে খুব ইনজেকশন না, ইনজেকশন নয়, একদম রিল্যাক্সড প্রাণের ওষুধ, এবং যেটা আমাদের গান বাজনা আড্ডার মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে আমাদের বাঙালির কোনো আড্ডা বা এরকম বৈঠক,
সেটা চা ছাড়া হয় না। চারটা বেসিক্যালি, চারটা শালিমার টেস্টি কাপ, তার তরফ থেকে গিফট হ্যাম্পার রয়েছে, এই যে একটা দেখিয়ে দিই। তো শালিমারের নতুন টেস্টি কাপ, বাতে রুকনি নেই চাইয়ে, আমাদেরও কথা থামবে না, আমাদেরও কথা চলতে থাকবে। তো এই শালিমারের পক্ষ থেকে ক্ষেত্রদা থ্যাংক ইউ জন্য সো মাচ। ওকে, এটা প্রচুর চা দেখছি। ঠিক চা আছে, এখানে ছাড়াও রাখছি। অনেক রান্না বান্নার সামগ্রী রয়েছে, যে আমাদের খাবার দাবারই হচ্ছে মেন ওষুধ। আমাদের যে কোনো রোগের শুরুও খাবার দিয়ে হয়, আবার সেটার ম্যানেজমেন্টও সঠিক খাবার, সঠিক খাবার। অবশ্যই মানে ব্যালেন্স ডায়েট, এবং সেটা বেশি নয় কম নয়। ওই টু মাচ অফ এভরিথিং ইজ ব্যাড, যেটা ওই ডায়াবেটিস এর ব্যাপারে বললাম, হাইপারগ্লাইসেমিয়া বা সুগার বেড়ে যাওয়ার সময় যেটা বললাম। আমাদের এই 1 লাখের এই এপিসোডটাকে স্পন্সর করার জন্য থ্যাংক ইউ সো মাচ শালিমার টেস্টি কাপ, বাতে রুকনি নেই চাইয়ে। আর আমাদেরও কথা থামবে না। তো সবার আগে ডাক্তারবাবুকে জানবো, এই যে ফিজিক্যাল মেডিসিন, হ্যাঁ এই ব্যাপারটা তো সব মেডিসিনই তো ফিজিক্যাল। ফিজিক্যাল মেডিসিন, কথাটা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বা কোনো কোনো দেশে এটাকে ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বলে। আবার দু একটা দেশে, ইংল্যান্ডে যেমন, ওই তোর পছন্দ নয় ফিজিক্যাল কথাটা, শুধু রিহ্যাবিলিটেশন মেডিসিনই বলে। ব্যাপারটা একই, বিভিন্ন নাম দেওয়া হয়। তো যেমন জেনারেল মেডিসিন একসময় বলা হতো, সেটাকে এখন বলা হয় ইন্টারনাল মেডিসিন। কেন না, কমিউনিটি মেডিসিন বলে আর একটা আছে। তো সেরকমভাবে বিভিন্ন স্পেশালাইজেশনকে নাম দেওয়ার জন্য, বোঝাবার সুবিধের জন্য, আলাদা করার জন্য নাম দিতে হয়। তো ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, তবে শুধুমাত্র সেই কারণেই এর নাম দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে ওই যে বললাম, প্রাথমিকভাবে চিকিৎসারও একটা ধারা ছিল, যে ওষুধ দিয়ে এবং সার্জারি করে। তারপরে যে ফিজিক্যাল ফোর্সগুলোকে কাজে লাগিয়ে যে চিকিৎসা করা সম্ভব, সেগুলোও যে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব রকম রোগের ক্ষেত্রেই, সেই বোধটা যখন এলো, সেই এভিডেন্সটা যখন ক্রিয়েটেড হলো মডার্ন মেডিসিনে, তখন থেকে কিন্তু এই ব্রাঞ্চটা শুরু। তখন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বলা হলো। কেমন? যেহেতু রিহ্যাবিলিটেশন কথাটা রয়েছে, যদিও রিহ্যাবিলিটেশন এখন দেখা যাচ্ছে যে, এখন কেন, বহুদিন ধরেই দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষেরই দরকার, সে যার যে ধরনের রোগই থাক। কারণ যে কোনো রোগ থাকলেই তার কিছু ফাংশনাল লিমিটেশন হবেই। একটা জ্বর হলেও যেমন হয়, হাতে লাগলেও হয়, একটা নিউরোলজিক্যাল স্ট্রোক হলেও হয়, অর্থাৎ সব ক্ষেত্রেই হয়। তাই রিহ্যাবিলিটেশন ইজ অ্যাপ্লাইড ফর এভরিবাডি। তাই সমস্ত চিকিৎসারই এখন পার্ট অ্যান্ড পার্সেল কিন্তু রিহ্যাবিলিটেশন। কিন্তু ওই যে ফিজিক্যাল ফোর্সেস, ইলেকট্রিক্যাল ফোর্সেস, ম্যাগনেটিক ফোর্সেস ইত্যাদিকে ব্যবহার করে যে চিকিৎসা শুরু হলো, যেমন একজনের যদি, যখন রিহ্যাবিলিটেশন মেডিসিন যখন শুরু হলো, বিশেষত বেশি করে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন প্রচুর মানুষ ওই যুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ হানি হলো, অ্যাম্পুটেশন হয়ে গেল, ঠিক আছে, তারপর তাদেরকে চাহিদাটা হলো তাদেরকে তার নিজস্ব জীবনে, পেশার জীবনে, সামাজিক জীবনে আবার ফিরিয়ে আনা। সেইটা করতে গিয়ে রিহ্যাবিলিটেশন মেডিসিন কিন্তু একটা জায়গায় এলো। তখন কিন্তু তার সেইভাবে আস্তে আস্তে স্ফুরণ হলো বলতে পারি। তো তখনই আমি যখন তাকে দিচ্ছি একটা কৃত্রিম অঙ্গ দেওয়া মানে কি, একটা মেকানিক্যাল জিনিস দিচ্ছি, এবং সেইটা এমনভাবে আস্তে আস্তে উন্নতি হতে থাকলো। সেটা পরের ব্যাপার, আরও অনেক কিছু হয়েছে। এখন আমরা বায়োনিক প্রস্থেসিস পাই এখন, ঠিক আছে, মায়ো ইলেকট্রিক প্রস্থেসিস ইত্যাদি ইত্যাদি আছে, যেগুলো অটোমেটিক কন্ট্রোল সব কিছু, বা মাসেলের ইনপুট থেকে কন্ট্রোল হয়ে সে নিজেই চালাতে পারে ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু যখন শুরু হলো, তার মানে কি, আমি ওই জিনিসটা দিলাম, সেটা একটা ফিজিক্যাল জিনিস দিলাম। এবার আমি তাকে তার মাসেল পাওয়ার বাড়াবার জন্য আমি থেরাপিউটিক এক্সারসাইজ করলাম, অর্থাৎ ফিজিক্যাল ফোর্সকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করলাম, তাকে গেট ট্রেন করলাম। কিছু কিছু গ্যাজেটস আছে, যেমন আলট্রাসনিক থেরাপি, আলট্রাসাউন্ড দিয়ে আমি তার ব্যথা কমালাম। টেন্স বলে এক ধরনের ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নিউরাল স্টিমুলেশন আবিষ্কৃত হলো, সেটার নিউরাল স্টিমুলেশন দিয়ে আমি পেনটা কমালাম। শুধু ওষুধ দিয়ে যখন পেন কাজ করছে না, বা ওষুধ দিয়ে তার এফেক্টের সঙ্গে সঙ্গে অ্যাডভার্স এফেক্টটা বেড়ে যাচ্ছে, আমি তখন ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল দু ধরনের ব্যালান্সড অ্যাপ্রোচ নিলাম, যার ফলে এই সমস্ত ফিজিক্যাল ফোর্সেসগুলো এলো। সেই কারণে কিন্তু ফিজিক্যাল মেডিসিন কথাটাও আছে। তবে এখন ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাব মেডিসিন বেশিরভাগ দেশে বলা হয়, আমাদের দেশে যদিও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এই যে ফিজিয়াট্রিস্ট, দর্শকরা শুনছেন, তো কোন রুগীরা ফিজিয়াট্রিস্টের কাছে দেখাতে যান? সমস্ত রোগের রিহ্যাবিলিটেশন দরকার। ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাব মেডিসিন একটা ব্রড স্পেশালিটি। আমি বলতে পারি না যে আমি কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন করি না, রেসপিরেটরি করি না, ইত্যাদি ইত্যাদি। সব অর্গানের যে রিহ্যাবিলিটেশন দরকার সবই করতে আমরা করি। তবে মূলত যে মাস্কুলোস্কেলিটাল প্রবলেম, অর্থাৎ হাঁটা চলা মুভমেন্টের যে সমস্যা,
সেগুলো কোথা থেকে তৈরি হয়? জয়েন্ট আর্থ্রাইটিস, ক্রনিক পেন, অ্যাকিউট পেন, ব্যাক পেন, নি পেন, যে কোনো জয়েন্ট পেন, তারপর মাসল টেন্ডনদের যে সমস্ত সমস্যা আমাদের প্রতি মুহূর্তেই হয়, মাসল স্ট্রেন, লিগামেন্টসে প্রবলেম, সফট টিস্যু স্প্রেন, সেটা জয়েন্টের হতে পারে, এমনি জায়গায় পেশির হতে পারে, নার্ভের যে সমস্ত প্রবলেম, এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি, কার্পাল টানেল সিনড্রোম আমরা জানি, টেনিস এলবো, গলফার্স এলবো, শোল্ডারের প্রবলেম, আমরা রোটেটার কাপ ইঞ্জুরি প্রচুর খেলোয়াড়দের হয়, সাধারণ মানুষেরও হয়। মানে মূলত যে মাস্কুলোস্কেলিটাল প্রবলেম যেগুলো যা যা আছে, যা যা মনে পড়ে, এবং তার সঙ্গেই মাস্কুলোস্কেলিটাল অর্গান, আমাদের যে আমরা যে বডি ফাংশন, আমাদের হাত পা নাড়াচাড়া যে করি, সেটা তো এমনি এমনি করি না, সেটা ব্রেন সিগন্যাল দেয়, অর্থাৎ ব্রেন থেকে নার্ভের মাধ্যমে আসে, অর্থাৎ নার্ভাস সিস্টেমের জন্য যে সমস্যা সেগুলো, অর্থাৎ অ্যাজ এ হোল একটা কথা একটু খটোমটো, মাস্কুলোস্কেলিটাল এবং নিউরোলজিক্যাল কথাটা অনেক বেশি জনপ্রিয়, সবাই জানেন, সেটা হচ্ছে লোকোমোশন সিস্টেম। মানে হাঁটা চলা, অঙ্গ প্রত্যঙ্গ মুভমেন্টের জন্য যা যা লাগে, সেটা ওই যেমন বললাম জয়েন্ট, সফট টিস্যু, মাসল, এগুলো যেমন লাগে, লিগামেন্ট, টেন্ডন লাগে, তেমনি ইনট্যাক্ট নার্ভাস সিস্টেমটাও লাগে। অর্থাৎ এর যাবতীয় সমস্যার জন্য ডেফিনেটলি ফিজিয়াট্রিস্টের কাছে আসতে হবে। অনেক ডাক্তারি নিয়ে আলোচনা হয়েছে, যে ডাক্তারবাবুকে আমরা আজকে পেয়েছি তিনি যে শুধু ডাক্তার নন, তিনি খুব সুন্দর একজন গায়ক, এবং তার যে প্রতিভা সেটা আজকে আমরা একটু দেখব। মানে অন্য ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ডাক্তারবাবুর নাম হচ্ছে ক্ষেত্র মাধব দাস, আমরা ক্ষেত্রদা বলি, এবং এই যে এটা একটা ক্ষেত্র তার, অর্থাৎ ডাক্তারি। এবার আলোচনা করব অন্য ক্ষেত্র নিয়ে, একটু তোমার মিউজিক্যাল জার্নি এবং অন্য ক্ষেত্র ব্যাপারে একটু বলো। সত্যি সত্যি অন্য ক্ষেত্র, আদার ফিল্ড না। মিউজিক্যাল জার্নি তো শুরু হয়েছে সত্যি করে বলতে গেলে আমার 50 বছর হয়ে গেল। আমি 4 বছর বয়সে প্রথম গান গেয়েছিলাম, সেটা গেয়েছিলাম যে অনুষ্ঠানে, সেখানে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে গিয়েছিলাম। তো তখন স্বাভাবিকভাবেই যেরকম উচ্চারণ হয়, আদো আদো উচ্চারণ। আমার যখন বয়স 25 হয়ে গেছে, তখনও ওই পুরনো সেই সময়ের মানুষরা যাদের খুব ভালো লেগেছিল গানটা, আমাকে বলতেন আলো 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 আলো, মানে আরো আলো আরো আলোটা তখন আমি গিয়েছিলাম। আমরা আজকেও আলো আই কেয়ারেই রয়েছি, তো আমি আলো আলো, সেই আর একটা আলো এসে পড়েছি। তো এত বছর পরে আবার আমি সেই গানটা নতুন করে গাইলাম, আমি ওই স্মৃতিচারণা করেই। তো তবে নিজের গান লেখা শুরু করা, গাওয়া হয়েছে আমার কলেজ লাইফ থেকে। মূলত স্কিটসের গান দিয়েই শুরু করেছিলাম। তারপর সেখান থেকে যা হয়, 90-এর দশকের একটু আগের, 80-র দশকের শেষেই নিজের গান কিছু শুরু করি, যেগুলো স্কিটসের বাইরে, মানে ওই আবহাওয়াতেই চলছিল। তখনও সেভাবে সুমনের গান শুনিনি, মানে নতুন বাংলা গানের জোয়ার তখনও আসেনি, কিন্তু মইনের ঘোড়াগুলি শুনেছি, একটু আধটু প্রতুল মুখোপাধ্যায় শুনেছি। তো তখনই নানা রকম গান, আর ছোটো থেকে তো ওয়ার্ল্ড মিউজিক শুনি, সব রকম গান শুনি, সেই জন্যে সব গানই মিলেমিশে থাকে। আমি নিজে জানি, যদিও এটা ডকুমেন্টেড নয়, কারণ আমি বের করিনি, আমাদের মানে ডাক্তারি পরিবেশে আমরা ডকুমেন্ট করি, পেপারটা আগে পাবলিশ করতে হয়। এক্ষেত্রে যেহেতু আমি এই গানটা পাবলিশ করিনি কোনোদিন, বাংলায় প্রথম রেগে বোধহয় আমি গিয়েছিলাম। আচ্ছা, বাস চলেছে বলে একটা গান, ওই 2-1টা অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু কখনো পাবলিশ করিনি। তারপরে অনেক রেগে বেরিয়েছে। হ্যাঁ, চন্দ্রবিন্দু। হ্যাঁ, বাংলার র্যাপও প্রথম তুমি আমি করেছিলাম, অন্তত আমি জানি। এবার আমারই মতো হয়তো অনেকে নিজে নিজে করেছে, পাবলিশ করেনি, তারাও হয়তো আগে করেছে, বলবে আমিও করেছি। সুতরাং এটা কোনো দাবিদার, এমনি এটা আলোচনা হচ্ছে, গল্প হচ্ছে। এটা আমি তো আপনাদের মানে সবার জন্য আমি কোনো দাবি করছি না, ক্লেম করছি না, জাস্ট ওদের সঙ্গে আলাপ, আপনাদের সঙ্গেও গল্প হচ্ছে, সেই জন্য বলছি আর কি। আমি নিজে এরম ভেবেছিলাম। তো তারপরে গানটা যখন করতাম, একটা সময় ছিল আমি ডাক্তারিটা ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে পুরো প্রফেশনালি গান করতাম। তো সেটাও মোটামুটি একটা সাকসেসফুল পিরিয়ডই ছিল। ছোটোবেলায় আমি তবলাও শিখতাম, গানটাও কিছুদিন শিখেছি। শেখা বলতে আবার ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা আর এমনি শিক্ষা দুরকম হয়। তো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অল্প, কিন্তু চিরকালই আমি সব ধরনের গানের, সব ধরনের শিল্পীদের কাছ থেকে শিখে এসেছি, এখনও শিখে চলছি। তখন কিছু গান তৈরি করেছিলাম, অনুষ্ঠানে গাইতাম, মোটামুটি সাকসেসফুল ছিলাম, অস্বীকার করব না। অতিরিক্ত গর্ব আর অতিরিক্ত বিনয় কোনোটাই আমার পছন্দ নয়, সহজ কথাটা বলে দিলাম সেই জন্যে। তারপর আবার একটু হুইমজিক্যাল ছোটোবেলা থেকেই তো, দুম করে আবার ছেড়ে দিলাম, ছেড়ে একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনে ডাক্তারির চাকরি করলাম। তারপর আবার বললাম এবার স্পেশালাইজেশন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপর আবার এখানে ঢুকে তখনও পর্যন্ত যে গান করতাম ক্ষেত্র মাধব দাস নামেই করতাম। তারপর দেখলাম এখানে একটা পরিচিতি,
এবং যখন শুরু করলাম তখন এই বিভিন্ন বিষয়ে এখন সবাই করছে, কিন্তু অতটা কমন ছিল না ব্যাপারটা। দেখলাম যে দুটো পরিচিতি, এবং আমি নিজেও ফিল করলাম যে আমি যখন গাইবো তখন লোকে আমার গায়ক হিসেবেই ভাবুক বা মিউজিশিয়ান হিসেবেই ভাবুক, যে ও আচ্ছা ডাক্তারি করে, আচ্ছা তাও আবার গান করে, সেই হিসেবে বিচার করার দরকার নেই, বা উল্টোটাও যেন না হয়। সেজন্য দুটো সত্তাকে আলাদা করব ঠিক করলাম। তখন আমি দুটো নাম নিলাম সেই জন্য, অন্য ক্ষেত্র, আদার ফিল্ড, অন্য সেই অর্থেও আবার অন্য ক্ষেত্র, আর ডক্টর ক্ষেত্রনাথ দাস। সেই জন্য আমার দুটো তখন থেকেই তৈরি ছিল, দুটো ফেসবুক, দুটো হোয়াটসঅ্যাপ, দুটো নাম্বার, দুটো ভিজিটিং কার্ডও। দুটো ওয়াইফ না, ওয়াইফাই। এবং এই প্রসঙ্গে বলি, আমার একমাত্র ওয়াইফ, বান্ধবী বা প্রেমিকা একসময়, এখনকার স্ত্রী, অন্য ক্ষেত্র নামটা কিন্তু আমরা দুজনে মিলেই ভাবছিলাম, ভাবতে ভাবতে ওর মাথা থেকেই বেরিয়েছিল। আচ্ছা, এই সুতরাং ওয়াইফাই মানে এর ভূমিকা সব ইয়েতে যেমন ওয়াইফের ভূমিকা এক্ষেত্রে রয়েছে। যাই হোক, তো তারপরে গানগুলো শুরু হলো, এবং তখন কিন্তু ওই যে বলছিলাম যে বিভিন্ন ধরনের গান বিভিন্ন রকমভাবে শুনতাম ছোটোবেলা থেকেই। তো যতই বিভিন্ন গান শুনি ছোটোবেলা থেকে, আমরা জন্য যে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে দিয়ে যার গান শুরু, এবং ছোটোবেলা থেকেই তো রবীন্দ্রসঙ্গীত সব থেকে বেশি শুনে এসেছি। ঘটনাচক্রে আমি যতই বিভিন্ন গান শুনি, আমার হাফ আকাশ যদি রবীন্দ্রসঙ্গীত শুনে হয়, গানের আকাশ, বাকি অর্ধেক আকাশ তৈরি হয়েছে অন্য সব রকম গান, তার মধ্যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, এমনকি কেল্টিক মিউজিক, চাইনিজ মিউজিক আমি শুনিনি এমন কিছু নেই। এবং তার একটা অনুপ্রেরণা তো আছেই। এবার সেখান থেকেই আমি যখন প্রথম অ্যালবামটা বের করলাম, ওই সময় আমি অ্যালবাম বের করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু না, আমি HMV থেকে করবো, অমুক তমুক করতে করতে করা হয়নি, তারপর তো গানই ছেড়ে দিলাম। তো তখন কসমিক হারমোনি এগিয়ে এলো। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের 6টা ঋতু 9খানা গান, তার উপর ইনস্টলেশন মিউজিক। সুন্দর জিনিস আপনাদেরকে ডাক্তারবাবু এক্সপ্লেন করবেন, হোয়াট ইজ ইনস্টলেশন মিউজিক? আপনারা প্রথমবার শুনলেন। ইনস্টলেশন আর্ট সবাই জানে, ইনস্টলেশন মিউজিকটাও অ্যাকচুয়ালি আমাদেরই কয়েনেজ করা টার্ম, কারণ ইনস্টলেশন আর্টের মতোই ওই গানটা, রবীন্দ্রনাথের ওই গানগুলো আমার মানসিক আকাশে যেভাবে এফেক্ট করেছে, আমি সেইটা নিয়ে গান তৈরি করেছি। তাতে রবীন্দ্রনাথের ওই গানটা কথা সুর আছে, তার সঙ্গে আমার কথা সুর মিশেছে, অন্য কিছু কবির দু লাইন ঢুকেছে, বা রবীন্দ্রনাথের অন্য কবিতা সেখানে সুর দিয়ে ঢুকেছে, ইত্যাদি ইত্যাদি ভাবে। এবং যেমন ওরে গৃহবাসী, এই গানটা ভূপালির আগে তৈরি, ভূপালির কাছাকাছি আর কি। এর সঙ্গে কিন্তু চাইনিজ পেন্টাটনিক মিউজিকের প্রচণ্ড মিল, তা সেখান থেকে যে গানটা আমার বেরিয়ে এলো, তো সেটা কিন্তু ওই চাইনিজ কথাও আছে, চাইনিজ সুরও আছে, তার সঙ্গে রবীন্দ্রনাথের মিলেমিশে। মেঘের কোলে রোদ এসেছে, এটা শুনলেই মনে হতো সেই ছোটোবেলার পুজোর সময় ছুটি ব্যাপার, পুজোর ছুটি পড়লো, পুজো হবে, তো সেটায় আমার কথা সুর যেটা আছে সেই অংশটা ছুটি কেন্দ্রিক, বাচ্চারা সবাই মিলে গাইছে, সেখানে কিন্তু ঢাক ঢোল বাংলার ফোক গানের সঙ্গে মিশে গিয়ে একটা তৈরি হয়েছে। তো আমরা বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আজকে আমাদের স্পেশাল এপিসোড, কারণ আমরা 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, তাই এই শালিমারের টেস্টি কাপে চুমুক দিয়ে আমরা আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু করছি। এবার একটু গান শুনবো। চিয়ার্স, চিয়ার্স। তো এবার আমরা ডাক্তারবাবুর গান শুনবো। তো আমি একটা গান গাই, অনেক গান আছে আমার নিজের, কিন্তু যেটা আমার জীবন দর্শনের গান সেটা গাই, ঠিক আছে? আয়নায় আমি দেখেছি নিজের মুখ, কদাকার তাই কাউকে মনে হয় না, চিরে চিরে আমি দেখেছি নিজের বুক, স্বার্থপর কাউকে তাই ভাবি না। আমি আকাশের গায়ে লাল নীল মেঘ বাদ দিয়ে শুধু চিল শকুনি দেখি না, তাই তো আমার পৃথিবীতে কিছু আলো ছায়া মাখা স্বপ্নের রং মরে না। আকাশের গায়ে, আমি আকাশের গায়ে লাল নীল মেঘ বাদ দিয়ে শুধু চিল শকুনি দেখি না, তাই তো আমার পৃথিবীতে কিছু আলো ছায়া মাখা স্বপ্নের রং মরে না, মরে না। বুঝেই গিয়েছি আমার মনের জোর, দুর্বল তাই কাউকে আমি বলি না, জেনেই গিয়েছি আমার মাথার দৌড়, বোকা শোকা তাই কাউকে আমি ভাবি না।
আমি মাটির লাগোয়া সিঁড়ি ভেঙে ফেলে কাচের স্বর্গে নিজের ফানুস ওড়াই না, তাই তো আমার 7 সমুদ্র সাদা সুন্দর স্বপ্ন সফর ফুরোয় না। মাটির লাগোয়া, আমি মাটির লাগোয়া সিঁড়ি ভেঙে ফেলে কাচের স্বর্গে নিজের ফানুস ফোলাই না, তাই তো আমার 7 সমুদ্র সাদা সুন্দর স্বপ্ন সফর ফুরোয় না, ফুরোয় না। বুঝেই গিয়েছি আমার কাজের দম, ফাঁকিবাজ তাই কাউকেই আমি বলি না। জেনেই গিয়েছি আমার কাজের দাম, ঘুষখোর বলে কাউকে তাই ডাকি না। আমি গড্ডালিকায় ডুবে যেতে যেতে আঙুল শুধুই অন্যের দিকে তুলি না, তাই তো আমার আয়নার সাথে শত্রুতা শুধু, বন্ধুতা আজ হয় না। গড্ডালিকায়, আমি গড্ডালিকায় ডুবে যেতে যেতে আঙুল শুধুই অন্যের দিকে তুলি না, তাই তো আমার আয়নার সাথে শত্রুতা শুধু, বন্ধুতা আজও হলো না, হলো না। আয়নায় আমি দেখেছি নিজের মুখ। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার কবিরের একটা লাইন মনে পড়ে যাচ্ছে, বুড়া जो देखन मैं चला बुरा ना लगेया कोई, अंतर खोजा अपना मुझसे बुरा ना कोई। বাহ, বাহ। তো তোমার কথাটা তাই। আরে এটা তো সত্যি একদম মানে একই কথা। প্রতিধ্বনি মনে হলো। হ্যাঁ। তবে সত্যি সত্যি আমি এই গানটা শুনে অনুপ্রাণিত হয়ে করিনি। না না করোনি, কিন্তু স্টিল না, আমি আজকে শুনলাম কিন্তু শুনে তো মনে হচ্ছে মানে একদম হ্যাঁ যেন আমি মানে যাই হোক আমি না, আদতে গ্রেট মেন থিঙ্ক অ্যালাইকের জায়গাতেও ভাবতে পারছি না, কারণ ওনার কবিরের সাথে সঙ্গে তুলনা হয়ে ওই যায়। জায়গায় আমি রাখতেই পারছি না, কিন্তু ঘটনাচক্রে মিলে গেছে, আমি মিলে গেছে বলে আমি ধন্য হলাম। আমার মনে হয় যে কিছু কথা থাকে যেগুলো ইউনিভার্সাল। হ্যাঁ, তো আমার মনে হয় সেই জায়গা থেকে মিলিয়ে যাবো, এবং আমরা সচরাচর মানুষের ভুল ধরতে ব্যস্ত থাকি। এক্স্যাক্টলি, এইখান থেকেই আমার বোধটা, বুঝলি তো, যে সবাই ওই করছে, সবাই খারাপ, ডাক্তার খারাপ, পুলিশ খারাপ, নেতা খারাপ, তাহলে কে ভালোটা রইল? আমি তো মানে এখন মানে সবার দিকে আঙুল তোলাটা বেশি মুখ্য হয়ে গেছে। না আমি নয়, মানে সেই জন্য আয়নায় দেখা দরকার। একটা বরং কথা আমি আছে দেখে যে যখন আমরা অন্যের দিকে আঙুল তুলি, বাকি আঙুলগুলো নিজের দিকেই থাকে। এই কাঁচের Self ঘরের ব্যাপার, evaluation টা কাঁচের ঘরের ভীষণ ব্যাপার। ভীষণভাবে আসলে দরকার। যদি আমরা সবার দেখে সবার ভালোটা নিয়ে আর নিজের দেখে খারাপটা ভেবে নিয়ে সংশোধন করার চেষ্টা করি, তার থেকে ভালো বোধহয় আর কিছু হয় না। সত্যি। তো সেরকম একটা ভাবনা থেকেই গানটা তৈরি। কিন্তু গানটা শুনে খুব ভালো লাগলো আমাদের। আচ্ছা, এইবার আবার আমরা একটুখানি অন্য ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে শিফট করি, আবার ডাক্তারিতে ফিরি। ধরুন কোনো একটা ইনজুরি, কোনো একটা ইলনেস, কোনো একটা সার্জারি, যেরকম আপনি বললেন। এবার আমরা আসি ইনজুরিতে, মানে ধরুন কারোর একটা অ্যাম্পিউটেশন হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে রিহ্যাবিলিটেট করেন? প্রথমে একটি ইনজুরির কথাটা বলে নিই, তারপর অ্যাম্পুটেশনের ডাইরেক্ট যে প্রশ্ন সেটাই যাচ্ছি। ইনজুরি আবার দুরকম হয়, একটা হচ্ছে অ্যাকিউট ইনজুরি আর একটা হচ্ছে ক্রনিক ইনজুরি। এই অ্যাকিউট ইনজুরি হলে যদি হাড় ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু অর্থোপেডিক সার্জেন্স আছে। যদি তার লিগামেন্ট এবং টেন্ডন এমনভাবে ছিঁড়ে যায় যার জন্য সার্জারি দরকার, অর্থোপেডিক সার্জন আছেন, প্রাথমিকভাবে আছে। তার আগে যে ওই যাতে সার্জারিটা ভালোভাবে কাজ করে সেজন্য যে রিহ্যাবিলিটেশন দরকার, সেজন্যও কিন্তু ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টরা রয়েছেন। এবার ক্রনিক ইনজুরি সেগুলো সাধারণত হয় আমাদের ব্যাড পশ্চারিংয়ের জন্যে। আমরা ভুলভাবে দাঁড়াই, ভুলভাবে বসি, ভুলভাবে কাজ করি সেখান থেকে, এবং একই কাজ বারবার করার জন্যে। সেই জন্য এগুলোকে বলে কিউমুলেটিভ স্ট্রেস ডিসঅর্ডার, ট্রমা ডিসঅর্ডার বা রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি। এই যে আমাদের মায়োফেশিয়াল পেন সিনড্রোম হয়, যে আমাদের ক্রনিক নেক পেন, ক্রনিক ব্যাক পেন, এগুলো কিন্তু সবই বেশিরভাগ আইদার পশ্চার রিলেটেড, লাইফস্টাইল মাস্কুলোস্কেলেটাল ডিজিজ, আমি এই কথাটা বলি, এবং অথবা রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি অকুপেশনাল হ্যাজার্ড থেকেও হয়। তো সেই রোগগুলোর জন্য কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা করেন ফিজিয়াট্রিস্টরা বা ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টরা। অ্যাম্পুটেশনের পর তো একজনের হাত পা নেই, সেই অবস্থায় তো তার সারা জীবন চালানোর কথা নয়। তাকে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের একটা গোল হলো তাকে যতদূর সম্ভব ফাংশনালি আবার আগের জায়গায় নিয়ে আসা, যাতে
তিনি তার পেশাগতভাবে, ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনেও আবার পুনর্বাসিত হতে পারেন, রিহ্যাবিলিটেট হতে পারেন। তো সেই ক্ষেত্রে একজনের অপারেশন করা হলো, অ্যাম্পুটেশন করা হলো, এবার যে মুহূর্তে করা হলো তারপর থেকে কিন্তু তার কেয়ার চলছে, এবং সেটা হচ্ছে রিহ্যাবিলিটেটিভ কেয়ার। অর্থাৎ তার যেটুকু অংশ রয়ে গেল সেই লিম্বের, ধরুন আমি ধরে নিচ্ছি পা কাটা গেল, হাঁটু থেকে কাটা গেল, হাঁটুর ওপরের অংশ, সেই স্টাম্প কেয়ার সেটা খুব ইম্পর্ট্যান্ট। স্টাম্প কেয়ারটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ যে অংশটা রইল সেখানে যেন ইনফেকশন না হয়, শুধু ইনফেকশন না হয় তা নয়, সেখানে যেন সেই স্টাম্পটা এমনভাবে তৈরি হয়, সেটা সার্জনরাও করেন, কিন্তু তারপরেও আমাদের কেয়ারও থাকে, এমনভাবে রাখা হয় যাতে সেখানে কোনো নিউরোমা না তৈরি হয়। অর্থাৎ যদি একটা নার্ভের ছোট্ট ওই কাট এন্ডে যদি নিউরোমা তৈরি হয়, বা স্কার টিস্যু যদি এমন হয় যেখান থেকে তার পেনফুল, তখন তো আমি তাকে প্রস্থেসিস দিতেই পারবো না। অর্থাৎ সেই স্টাম্প কেয়ারটা শুরু হয়, এবং সেই মাসল, যে মাসলটা রয়েছে সেই মাসলের পাওয়ার এবং ওপরের জয়েন্টগুলোর মুভমেন্ট যাতে ঠিক মতো থাকে সেটাও দেখতে হয়। তারপরে প্রস্থেসিস দেওয়া হয়। প্রস্থেসিস দেওয়ার আবার অনেক পদ্ধতি আছে, সঙ্গে সঙ্গে দেওয়া যায়, আমি আর টেকনিক্যাল টার্মগুলো বলছি না, কিছুদিন পরে দেওয়া যায়। এবং প্রস্থেসিস দেওয়ার পরেও সেই প্রস্থেসিসটাকে তিনি কেমনভাবে ব্যবহার করবেন, কেমনভাবে পরবেন, কেমনভাবে খুলবেন, এবং প্রস্থেসিস পরার জন্য আর কোনো সমস্যা যেন না হয়, প্রস্থেসিস দেওয়ার জন্য যেন নতুন করে তার ফ্যান্টাম লিম্ব সেন্সেশন বা ফ্যান্টাম লিম্ব পেন না হয়, সেটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের। সেক্ষেত্রে কিন্তু এই যে বললাম, এই প্রত্যেকটা কিন্তু নিউরোপ্যাথিক পেন না হয় এবং হলে তার চিকিৎসা সবই কিন্তু ফার্মাকোলজিক নন ফার্মাকোলজিক মিশিয়ে, আলাদা করে শুধু নন ফার্মাকোলজিক দিয়ে কিছু হবে না, শুধু ফার্মাকোলজিক দিয়ে হবে না, ফাইন ব্যালেন্স বিটুইন ফার্মাকোলজিক অ্যান্ড নন ফার্মাকোলজিক, সেটাই হচ্ছে আসল। এবার এই ফ্যান্টাম লিম্ব আর ফ্যান্টাম সেন্সেশন কথাটা বললাম, এটা আমি দর্শকদের জন্য বলি, পারবে না, হ্যাঁ ভুতুরে ব্যথা মনে হবে, কারণ হ্যাঁ, কিন্তু আদতে ভুতুরে নয়, ঠিক আছে, নামটা ওরকম। অ্যাম্পুটেশন করে দেওয়ার পর অনেক মানুষের মনে হয় যে জায়গাটা নেই, কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তিনি কিছু সেন্সেশন পান, নানা রকম সেন্সেশন, সেটা স্পর্শের সেন্সেশন ইত্যাদি ইত্যাদি, এবং সেটাও কিন্তু যথেষ্ট ডিস্ট্রেসিং, কারণ তিনি জানেন যে আমার এই অঙ্গটা নেই। মানসিকভাবে তিনি শুরুর দিকে মানতে পারেননি যে তার অঙ্গহানি হয়েছে, যে কোনো মানুষের প্রাথমিকভাবে, হয়তো তিনি আস্তে আস্তে সেটাকে কোপ আপ করে নিয়েছেন, হ্যাঁ আমার এই অঙ্গটা নেই, কিন্তু সেখানে যদি সেন্সেশন হয় তার অবাক হওয়ার ব্যাপার, ভয় পাওন অনেকে, আবার অনেকে তখন সেখানে পেন, অর্থাৎ আমার কনুই থেকে হাত কেটে বাদ গেছে, কিন্তু আমি আমার বুড়ো আঙুলে অসহ্য ব্যথা বোধ করছি, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা করতে হয়। এটা মানে জাস্ট এর বিজ্ঞানটা কেন হয় কি হয় সেটা নিয়ে আর বললাম না, কিন্তু ফ্যান্টাম লিম্ব সেন্সেশন, ফ্যান্টাম লিম্ব পেন কিন্তু খুব কমন, যথেষ্ট কমন একটা বিষয়। কিন্তু এটা তো গেল একটা ফিজিক্যাল দিক, আর মেন্টাল পার্টটাও তো আপনাদের অনেকটা দেখতে হয়। এইটা মানে এই যে সাইকোলজিক্যাল ব্যাপার, রিহ্যাবিলিটেশন যখন হয়, স্পেশালি অ্যাম্পুটেশনের মতো জায়গায়, তখন তো তার একটা সাইকোলজিক্যাল বিরাট ট্রমার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। তারপরে সেই সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশনও পার্ট অ্যান্ড পার্সেল অফ ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাব মেডিসিন। কিন্তু আজকের যুগে আমি আবার একটা বলবো যে কোনো রোগী শুধু আমার নয়, শুধু ওনার নয়, মানে আমি একটা প্রফেশনে এসেছি বলে, আমি একটা স্পেশালিটি আছি বলে আমিই করবো বলে আমি এখানেও দাবি করব না, আমি করবই না, করা উচিতও নয়। সমস্ত ক্ষেত্রে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি, ট্রান্সডিসিপ্লিনারি অ্যাপ্রোচের ব্যাপার। অর্থাৎ এই যে ব্যাপারটা রয়েছে এইখানেও কিন্তু যখন সাইকোলজিক্যাল, হ্যাঁ আমরা ওষুধ দিয়ে আমরা তার কাউন্সেলিং করি, কগনিটিভ ফাংশনের কথা ভাবি, সাইকোলজিক্যাল ইয়ের কথা সমস্ত ক্ষেত্রে আমরা দেখি, ওভারঅল একটা এগুলো হয় ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাব মেডিসিন স্পেশালিস্টের আন্ডারে হওয়া উচিত। অন্তত সব জায়গায় আমাদের সংখ্যা খুব বেশি নয়, সব জায়গায় যে হয় তা বলবো না, কিন্তু হওয়া উচিত। কিন্তু যখনই সাইকোলজিক্যাল প্রবলেমটা বেশি হবে, আমরা তো রেফারেল দিই সাইকিয়াট্রিস্টকে, সাইকিয়াট্রিস্ট আসেন, তারপর প্রয়োজন মতো সাইকোলজিস্ট আসেন, সাইকোলজিস্ট কাউন্সেলার আসেন, ইত্যাদি সাইকোলজিক্যাল কাউন্সিলার যারা আছেন তারাও আসেন। এই পরিপ্রেক্ষিতে আমি বলি, আমি এতক্ষণ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের কথা, ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাব মেডিসিন স্পেশালিস্ট বা ফিজিয়াট্রিস্টের কথা বলছিলাম, কিন্তু ওই যে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, সেই নন ফার্মাকোলজিক্যাল থেরাপিতে আমরা যে ফিজিওথেরাপি অ্যাডভাইস করি, অকুপেশনাল থেরাপি অ্যাডভাইস করি, বা ওই যে প্রস্থেসিসটা দিলাম, বা প্রস্থেসিস ছাড়া আমরা অর্থোসিসও দিই। অর্থোসিসটা কীরকম, যখন অঙ্গহানি হয়নি সাপোর্ট দেওয়ার জন্য, এই যে চতুর্দিকে সার্ভাইকাল কলার পরে ঘুরে বেড়ান লোকে, যদিও আমি একটা কথা বলে দিই দর্শকদের উদ্দেশ্যে, বেশিরভাগ ক্ষেত্রেই অপ্রয়োজনে পড়েন এবং বেশি দিন পড়লে লাভের থেকে ক্ষতিই বেশি হয়, কিন্তু প্রয়োজন মতো সেই অর্থোসিসগুলো দিতে হয়। তখন কিন্তু এই
আদার হেলথ কেয়ার প্রফেশনালস তারাও আসেন, অর্থাৎ ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, অর্থোটিস্ট, প্রস্থেটিস্ট, এমনকি স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপিস্ট স্ট্রোকের ক্ষেত্রে বা অনেক সোয়ালোইং ডিফিকাল্টির ক্ষেত্রে আমাদের লাগে। অর্থাৎ শুধুমাত্র বিভিন্ন স্পেশালিটির ডাক্তারই নয়, তার সঙ্গে বিভিন্ন আদার হেলথ কেয়ার প্রফেশনাল সবাইকে নিয়ে কিন্তু সব ধরনের চিকিৎসা, এবং সেটা ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাব মেডিসিনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা শুরু থেকেই ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাব মেডিসিনে বলা হয়েছে যে এটা একটা টিম অ্যাপ্রোচ। কিন্তু এই কনসেপ্টটা দেখা গেছে সমস্ত ক্ষেত্রেই এখন সত্যি, সমস্ত স্পেশালিটি, সুপার স্পেশালিটি, সাব স্পেশালিটির ক্ষেত্রেই সত্যি। সুতরাং টিম অ্যাপ্রোচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং টিমের সবাই খুব গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা এই যে ইঞ্জেকশনের ব্যাপারে শুনলাম, এই আপনারা অনেক সময় কর্টিসন ইঞ্জেকশন দেন বা নার্ভ ব্লক যেটা আপনি বলছিলেন, তো কীরকম ধরনের এরকমভাবে পেইন ম্যানেজমেন্ট করা যায়? আচ্ছা, এই কর্টিজল বললেন ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার মতো যারা রয়েছে একটু সহজে কর্টিজল ইঞ্জেকশন কি একটু যদি বলে দিচ্ছি। এবং সে সম্পর্কে যে একটা বিরাট ট্যাবু আছে, ওই যে বললি আমার মতো, সেই আমার মতো অর্থাৎ নন মেডিকেল যারা তাদের মাথায় আছে, সেটা বলে দিচ্ছি একেবারে। এক হচ্ছে ওই যে ইঞ্জেকশন দেয়, শুধু যে কর্টিসল দেওয়া হয় তা তো নয়, বিভিন্ন ধরনের স্টেরয়েড দেয় জয়েন্টে, যেমন এখন আমরা এক ধরনের ট্রায়ামসিনোল অ্যাসিটোনাইড হেক্সা বলে দিই। যাই হোক, এগুলোর ডিটেলসে যাওয়ার কোনো মানে হয় না এখানে। হ্যাঁ, স্টেরয়েড এই নামটা মোটামুটি স্কেয়ারি নেম, সেটা নিয়েই ট্যাবুটা, ওই জন্যই বললাম। তো স্টেরয়েড দেওয়া হয়, তার সঙ্গে বিভিন্ন ধরনের লোকাল অ্যানাস্থেটিক দেওয়া হয়, লং টার্ম, শর্ট টার্ম ইত্যাদি ইত্যাদি। এর বাইরেও কিন্তু অনেক জিনিস দিই আমরা, প্লেটলেট রিচ প্লাজমা দিই, ঠিক আছে। এখন অর্থোবায়োলজিক্সে এমন অনেক কিছু জিনিস এসে গেছে, সেগুলো নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না, কিন্তু বহু জিনিস দেওয়া হয় জয়েন্ট প্রসিডিওরে, তোমার সফট টিস্যু প্রসিডিওরে। আর তবে মূল জিনিস অনেক ক্ষেত্রেই কিন্তু এখনও পর্যন্ত সব থেকে বেশি ব্যবহৃত জিনিস হচ্ছে স্টেরয়েড এবং লোকাল অ্যানাস্থেটিক। তাই লোকাল অ্যানাস্থেটিকটা নিয়ে লোকের আপত্তি নেই, বরং জিজ্ঞেস করলে অ্যানাস্থেশিয়া করে করবেন তো? আমি বলি হ্যাঁ, লোকাল অ্যানাস্থেশিয়া করে করবো, লাগবে না। লাগা নিয়ে একটা বিরাট ভয় আছে, লোকের ধারণা হচ্ছে জয়েন্টে ইঞ্জেকশন মানে হাড়ের ভেতর ইঞ্জেকশন দেওয়া হবে। তাদের বোঝাই না, হাড়ের ভেতর ইঞ্জেকশন দেওয়ার কথা দেওয়াও হবে না, 2 বা 3টে হাড়ের মধ্যে দিয়ে যে মধ্যবর্তী স্পেস আছে সেখান দিয়ে যাবে, জয়েন্টের মধ্যে হবে। এবং এখন তো ইউএসজি গাইডেড করি আমরা, এখন তো গাইডেড পেশেন্ট নিজে দেখতেও পায় যে এইখান দিয়ে যাচ্ছে। অবশ্য ইউএসজিতে গাইডেড পেশেন্টের পক্ষে বোঝা, যারা ডাক্তার নয় সেই পেশেন্টদের পক্ষে বোঝা অসুবিধে। এমনি এক্সরে এমআরআইটা মোটামুটি দেখে বোঝা যায়, কিন্তু ইউএসজিতে সত্যি বোঝা যায় না। তাও আমরা বুঝিয়ে দিই, বুঝতে পারি ডাক্তারবাবু আমাকে ইঞ্জেকশনটা দিচ্ছে। এবং তাও দেখুন এই যে কালো অংশ, এইখানটা হচ্ছে আমি যাবো, এইখান এর ইত্যাদি ইত্যাদি, সাদা কালো ইত্যাদি বুঝিয়ে বলা যায়, কিছুটা বুঝিয়ে দিই আমরা। কিন্তু সুতরাং এই যে স্টেরয়েড কিন্তু আমাদের একটা আপৎকালীন হরমোন। আমাদের এমার্জেন্সিতে, সেটা অ্যাকিউট অথবা ক্রনিক, স্টেরয়েড না থাকলে আমরা বাঁচতেই পারতাম না, আমাদের শরীর থেকে বেরোয়। এবং এই স্টেরয়েডগুলোর সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে খুব বেশি করে বলছি, অ্যানাবলিক স্টেরয়েড বা নিষিদ্ধ স্টেরয়েড, যেগুলো খেয়ে বেন জনসনের ডোপ টেস্টে ধরা পড়লেন, অলিম্পিক গোল্ড মেডেল চলে গেল, সেগুলোর কোনো সম্পর্ক নেই। এবং বডি বিল্ডারদের মধ্যে ভীষণ প্রবণতা হয়েছে লুকিয়ে অ্যানাবলিক, এবং সেগুলোর সঙ্গে এগুলোর কিন্তু সম্পর্ক নেই, ঠিক আছে। এগুলো কিন্তু মডার্ন মেডিসিনে অ্যাপ্রুভড। এবং ধরুন আমি যদি জয়েন্টে কোনো জিনিস দেওয়ার কথা থাকে আমি সেটাই দিতে পারি। এমন কোনো লোকাল অ্যানাস্থেটিক দিতে পারি না যেটা কন্ড্রোটক্সিক, মানে কার্টিলেজকে নষ্ট করে দেয়। এমন কোনো স্টেরয়েড দিতে পারি না যেটা আপনার এভিডেন্স বেসড মেডিসিনে নেই। আমাদের কিন্তু হাত করা পড়বে, এবং দেখবেন আমরা যখন দিই তখনও কিন্তু লিখে দিই এই দিলাম, এতটা দিলাম, এই ডোজে দিয়েছি। সুতরাং এটা কিন্তু একদম স্বীকৃত ব্যাপার, এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু সবাই বলে স্টেরয়েড দিলে সাংঘাতিক স্টেরয়েড। এটা বুঝতে হবে যে স্টেরয়েডটা আপৎকালীন হরমোন, আমাদের সবসময় দরকার, এবং স্টেরয়েড একটা পোটেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি, তুমিও জানো। আর না তারপরে বলে যে ডাক্তারবাবু প্রথমেই স্টেরয়েডটাই শুরু করে দিলেন, মানে এটা একটা যেখানে দরকার, যেখানে এমন ইনফ্ল্যামেশন হয়েছে আমার ওটাই দরকার। দেখুন এই যে ব্যাপারগুলো তুল্যমূল্য, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস আমরা প্রচুর আছে, যেগুলোকে সাধারণ লোকে বলে, মানে আবার সেই সাধারণ কথা অর্থে যারা ডাক্তার নয় তাদের কথা বলছি, সবাই আমরা সাধারণ, সবাই আমরা অসাধারণ, পেইন কিলার বলেন। সেগুলো নিয়ে কারোর আপত্তি আছে, কিন্তু এই সব কিছুই কিন্তু সব ওষুধই দরকার। আমরা দেখব যে এফেক্ট কতটা, অ্যাডভার্স এফেক্ট কতটা, কার ক্ষেত্রে কোনটা বেশি প্রযোজ্য। স্টেরয়েডও কিন্তু একটা পোটেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন, এবং যেখানে আমার প্রদাহ কমানো দরকার, ইনফ্ল্যামেশন কমানো দরকার, সেখানে স্টেরয়েড লাগবে। এবার এই যে স্টেরয়েড নিয়ে ভয়, স্টেরয়েড শুনলেই তাদের বোঝাতে হয় যে অত ভয় পাওয়ার কিছু নেই। এবার আমাদের দরকার হচ্ছে কাজ
অপটিমাম কাজ, অর্থাৎ যতটা কাজ দরকার ততটা কাজ, কিন্তু অকাজ অর্থাৎ অ্যাডভার্স এফেক্ট যেন না হয়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, দর্শকদের উদ্দেশ্যেও বলি। আগেকার দিনে ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে আমরা ওয়াইসোলন বা এই জাতীয় স্টেরয়েড খেতে হতো মুখে। এবার আপনার লাংয়ের মধ্যে ব্রঙ্কিয়াল ট্রিতে যেখানে কাজ করবে সেখানে ওই স্টেরয়েডটুকু পৌঁছানো দরকার কয়েক মাইক্রোগ্রাম। এবার তার বদলে আমি যখন মুখে খাচ্ছি অনেক মিলিগ্রাম খেতে হচ্ছে আমাকে, কারণ সেটা আমার এখান থেকে অ্যাবজর্বড হবে, রক্ত দিয়ে গোটা শরীরে ছড়িয়ে পড়বে, সব অঙ্গে ছড়াবে এবং ফুসফুসেও যাবে। ওইটুকু মাইক্রোগ্রাম ফুসফুসে পৌঁছানোর জন্য আমার এতখানি মিলিগ্রাম খেতে হচ্ছে। এবার ওখানে পৌঁছানোর জন্য আমি এতটা খাচ্ছি, যার ফলে গোটা শরীরে পৌঁছচ্ছে। যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ওইটুকু জায়গা ছাড়া আর কোথাও আমার দরকারই নেই ওই স্টেরয়েড, সেখানেও পৌঁছচ্ছে। সেখানে তো কাজ নেই, যা হচ্ছে সেটা অকাজ, অর্থাৎ অ্যাডভার্স এফেক্ট হচ্ছে আমার গোটা শরীরে ওইটুকু কাজের জন্য। এখন কি করা হয়? এখন ইনহেলার দিয়ে ওইটুকু মাইক্রোগ্রাম পরিমাণই একদম সরাসরি ওখানে পৌঁছানো হয়। এই যে আমরা জয়েন্টের মধ্যে স্টেরয়েড দিচ্ছি বা একটা ছোট্ট সফট টিস্যু লিশনের মধ্যে যেখানে ক্ষতটা, সেখানে ইনজেকশন দিচ্ছি, তার কাজও কিন্তু ওই যেটুকু দরকার ওখানেই পৌঁছেছে। জয়েন্ট যেমন রিলেটিভলি আভাসকুলার টিস্যু, মানে খুব বেশি ব্লাড সাপ্লাই না, ওখান থেকে ছড়াই না, ওর মানে খুব সামান্য অংশ হয়তো বাইরে যায় না, প্র্যাকটিক্যালি যায় না, অর্থাৎ আমার শরীরের অন্য অংশে গেল না, আমায় অনেক বেশি পরিমাণ স্টেরয়েড নিতে হলো না, খেতে হলো না, বা এখানে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিয়ে জয়েন্টে পৌঁছতে গেলে 40 মিলিগ্রাম যদি পৌঁছতে হয় বিশাল একটা দিতে হতো আমাকে, সেটা গোটা শরীরে গিয়ে অনেক অ্যাডভার্স এফেক্ট করতো, কারণ সেখানে কাজই নেই। যেখানে কাজ নেই সেখানে কোনো জিনিস পৌঁছানো মানে সে যে জিনিস হোক অকাজ, আর ওখানে যেটুকু দরকার আমি সেটুকুই দিচ্ছি। সুতরাং এই কারণে আমি এই সচেতনতাটা বাড়াতে চাই, আমার প্র্যাকটিস বাড়ানোর জন্য নয়। এই চিকিৎসা করতে সুবিধে হবে আমাদের, সঠিক চিকিৎসাটা সঠিকভাবে দেওয়া যাবে যদি ভয়টা না থাকে, যদি সচেতনতাটা থাকে। সেক্ষেত্রে মানুষেরও কিন্তু উপকার, যারা রোগী তাদেরও উপকৃত হবেন তারা এই ব্যাপারটা জানলে। হেলথ কেয়ার প্রফেশনাল যারা আমরা নই তাদের সবার আগে প্রশ্ন থাকবে, ডাক্তারবাবু স্টেরয়েড নিয়ে তো আপনি এত কথা বললেন, এটা কতটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত? না, এবার পেশেন্ট জিজ্ঞেস, আমার মনে আছে আমি তখন অনেক দিন আগে, আজ থেকে প্রায় 15 বছর আগে, একজন পেশেন্টের তার মাকে নিয়ে আসতো, তার মেয়ে খুব যত্নশীল, সব কিছু করতো। আমি যখন বললাম যে এনার ক্ষেত্রে হাঁটুতে এটা দিতে হবে স্টেরয়েডটা, এটা হচ্ছে না, তখন এটা প্রয়োজন, প্রথম প্রশ্ন করেছিল যে ডাক্তারবাবু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো? খুব একটা ইনোসেন্ট মুখে আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো আমি বলেছিলাম আছে তো, অবশ্যই আছে। সেই শুনে এমন একটা ঘাবড়ে গেছিলেন যে আমি ভাবলাম না, এই কথাটা এভাবে বলা চলবে না। এখন আমি বলি সবাইকে, হ্যাঁ আছে, কিন্তু সেটা নেগলিজিবল। যে কোনো জিনিসের, তার প্রত্যেকটা জিনিসেরই অনেক রকম এফেক্ট থাকে, শুধু ওষুধ নয়, শুধু খাবার দাবারের জিনিস নয়, যা আমরা খাচ্ছি তা নয়। আমি যদি একটা মশা মারতে চাই, তারও অনেকগুলো এফেক্ট। কি, আমার মশাটা যদি মারা যায় তখন বলবো হ্যাঁ মরলো, পজিটিভ এফেক্ট। আর এই যে হাতে ঝনঝন করে উঠলো, আওয়াজ হলো, ঠিক আছে, এরকম একটা রেকর্ডিং হচ্ছে, ও যদি মশাটা এখন মেরে ফেলে আমরা বলবো কাট, আবার নতুন করে করতে হবে, এরকম একটা ব্যাপার। এই আওয়াজটাও অ্যাডভার্স এফেক্ট। আমার যে হাতটা ঝনঝন করে উঠলো, হাতে লাগলো, সব অ্যাডভার্স এফেক্ট, কারণ এগুলো আমরা চাই না, আনটুয়ার্ড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট, ঠিক আছে। এবং ক্ষেত্র বিশেষে এটাও পরিবর্তিত হয়। আমি এখানে মারলাম, কিছু হলো না, একটা পাতলা কাঁচ, টেম্পার্ড গ্লাস নয়, মারলাম, কাঁচটা ভেঙে আমার হাতে ঢুকে গেল, তখন অ্যাডভার্স এফেক্ট বেশি। বা গালে মশা বসলো, গালে মশা বললেও তখন বিরাট গালেই রক্তের দাগ হয়ে গেল, আমার এখানে শুটিং চলছে, তো আবার নতুন করে মেকআপ এদের সব বন্ধ করে আবার করে করতে হবে ব্যাপারটা। নিজের গাল হলে ঠিক আছে, অন্যের গাল হলে আবার অন্যের গাল হলে, অর্থাৎ এই ক্ষেত্র বিশেষে অ্যাডভার্স এফেক্টটা কিন্তু পরিবর্তিত হয়। এবার মডার্ন মেডিসিনের কাজ কি, আমি দেখি যে কোনটার এফেক্ট, কোনটার অ্যাডভার্স এফেক্ট, তুল্যমূল্য বিচার হয়, এক্ষেত্রে দেয়া হবে কি দেয়া হবে না। সে তো সাইটোটক্সিক ড্রাগ দিতে হয় ক্যান্সারে, এবং সেটা দেওয়ার জন্যে শুরুতে, ক্যান্সারের একদম শুরুতে যদি চিকিৎসা হয়, অনেক ক্যান্সারই আজকাল ভালো হয়ে যায়। এবার সাইটোটক্সিক ড্রাগ তো অন্য সেলগুলোকেও নষ্ট করে, যদিও এখন প্রিসিশন বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে হচ্ছে, আস্তে আস্তে হবে আরও, কিন্তু আপাতত তো দেওয়া হয়। তার অ্যাডভার্স এফেক্টও প্রচণ্ড। তা বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? দেবো না। ওই অ্যাডভার্স এফেক্টের ভয়ে আমরা ক্যান্সারের হাতে পেশেন্টকে সঁপে দেবো? তা তো নয়। প্রত্যেকটা, আমি ক্যান্সারটা ভয়ে পাই বলে না 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 যা ইচ্ছে করুন, যা করার হয় যা ইচ্ছে না, মানে যা করার হোক করুন, কিন্তু যেখানে আমি দেখছি আমার জয়েন্টটা নষ্ট হয়ে যাবে, আমি সেখানেও ভয় পাচ্ছি অ্যাডভার্স এফেক্টের জন্য। জয়েন্টটাকে নষ্ট করে দিলাম এবং তারপরে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি। আমার তো মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, আমার তো পেশাগত প্রবলেম সব জায়গায়, এবং শুধু তাই নয়, সেইটা
চলার জন্য আমি কিন্তু হাঁটতে পারছি না ভালো করে, কদিন পর কিন্তু এর এফেক্ট আমার হার্ট লাঙেও পড়বে। আমি ভালো করে না হাঁটতে চলতে পারলে আমার তো হাইপার টেনশন হবে, ডায়াবেটিস হবে, ডিসলিপিডিয়াম হবে। সুতরাং কোনোটা কিন্তু বিচ্ছিন্ন নয়। সুতরাং আমাকে এই যে মডার্ন মেডিসিনে সবসময় পরীক্ষা করে তুল্যমূল্য, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো করা হয় সেগুলো কিন্তু অ্যাডভার্স এফেক্ট অনেক কম এফেক্টের তুলনায়, পজিটিভ এফেক্টের, তবেই সেটা মডার্ন মেডিসিনে অ্যাপ্রুভড। আচ্ছা, তাছাড়া এরকম সব মেডিসিনেই তো আছে মানে ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন অ্যান্ড সাইড এফেক্ট, একদম এটা তো থাকবেই। সেটাকে ভেবেচিন্তেই আমাদের করতে হবে। একদম সেটাকে ভেবেচিন্তেই করতে হবে। ও যখন বললো, ও তো নিজেও একজন ডাক্তার, সেই জন্য আমি বলছি ব্যাপারটা, ও জেনেই বুঝেই বলছে। আমি একটা খুব জনপ্রিয় টিভি চ্যানেলের একজন সংবাদ উপস্থাপকের শুনেছিলাম, একদিন এমন একটা ওষুধে অ্যালার্জি হয়েছে যে সে ওষুধে সচরাচর হয় না। তিনি বলছেন কেন স্কিন টেস্ট করা হয়নি। আরে সেটাও তো বুঝতে হবে আমাদের, স্কিন টেস্ট করা হয় কি। তাহলে আমি একজনকে আমি 10টা ওষুধ দিলাম, 10টা স্কিন টেস্ট করব না। আমি সাধারণভাবে যদি অ্যালার্জির কথা ভাবি, আমরা অ্যালার্জির কথা ভাবতে গেলে প্রথমেই ভাবি এই তোমার ডিমে হয়, চিংড়ি মাছে হয়, বেগুনে হয়। আমরা কাউকে জিজ্ঞেস করি তোমার চালে হয়? হয় না। তার কারণ হচ্ছে এগুলো কমন। চালে হয়তো 10 কোটি, আমি সঠিক পরিসংখ্যান জানি না, 10 কোটি লোকের কারোর চালেও হয়, হতে পারে, হয়। তো সেই জন্য তো আমরা ভাবি না। কেউ অ্যালার্জি আছে বললে তাকে ওইগুলো বাদ দিয়ে এগুলো খাও না তো, এগুলো নেই আমার, মাশরুম থেকে বাদ দিয়ে দিচ্ছি, ভাত দিচ্ছি বলি না তো, অ্যালার্জি আছে। সেরকমই পেনিসিলিন, সেফালোস্পোরিন গ্রুপে সেগুলোর অনেক বেশি অ্যালার্জির সম্ভাবনা, সেগুলো পরীক্ষায় দেখা গেছে। ঠিক আছে, ইভেন লোকাল অ্যানাস্থেটিকের কথা বলছিল, লিগনোকেন অ্যালার্জি, তার মধ্যে লিগনোকেন স্কিন টেস্ট করে নেওয়া হয়, কিন্তু অন্যগুলো দেওয়া স্কিন টেস্ট করা। তাহলে তো প্রতিজনকে যদি আমি 10টা ওষুধ দেওয়ার পেছনে 10 বার স্কিন টেস্ট করি, তাহলে তো কোনো চিকিৎসাই করা যাবে না, সেটা চিকিৎসা শাস্ত্রেই নেই। সুতরাং অহেতুক ভয় পেয়ে হাত পা গুটিয়ে থাকার জিনিস কোনো জিনিসই নয়, কোনো প্রফেশন, কোনো ক্ষেত্রই নয়। চিকিৎসা ক্ষেত্র কী করে হবে? এখানে আমার একটা প্রশ্ন আছে, অনেক জায়গায় বিজ্ঞাপন দেখি যে 100% প্রাকৃতিক উপায়ে, পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, তো এইটা কি করে? এটা একেবারেই অ্যাডভার্টাইজিং গিমিক বা স্টান্ট। কেন? আমি তোকে একটা প্রশ্ন করি, হ্যাঁ 4টে জিনিস বলছি আমি, বলতো এগুলো প্রাকৃতিক না প্রাকৃতিক নয়? ঠিক আছে। গাঁজা প্রাকৃতিক, সাপের বিষ প্রাকৃতিক, তামাক প্রাকৃতিক, পান সুপুরি অবশ্যই প্রাকৃতিক। গাঁজার সম্পর্কে আমি আর বেশি কিছু বলছি না, না যদিও সেখান থেকেও কিন্তু অ্যাক্টিভ প্রিন্সিপাল ব্যবহার করে ব্যথার জন্য পেন মেডিসিনে ব্যবহার করা যায়, কিন্তু সেটা অ্যাক্টিভ প্রিন্সিপাল, তার কিন্তু এফেক্ট আছে, সাইড এফেক্ট আছে, কন্ট্রা ইন্ডিকেশন, ইন্ডিকেশন যেটাও বললো সেটা আছে, কিন্তু সেখান থেকে বের করা যায়, কিন্তু এটা প্রাকৃতিক। সাপের বিষ, মানুষ মারা যায়। তামাক, মানুষ ক্যান্সার। এখন যে কোনো সিনেমায় গেলে সিনেমা দেখার আগে তোকে দেখতে হবে পান সুপুরি, অর্থাৎ তাহলে প্রাকৃতিক জিনিস ক্যান্সার করছে না। অর্থাৎ প্রাকৃতিক কি সিনথেটিক তার উপর নির্ভর করে না। ওই যে বললাম সব জিনিসেরই এফেক্ট আছে, অ্যাডভার্স এফেক্ট আছে, পরিমাণ কোথায় কতটা লাগবে তার উপরও নির্ভর করে। নুন প্রাকৃতিক না সিনথেটিক? প্রাকৃতিক। সেটা খেলেও মানুষের আস্তে আস্তে বেশি যদি খায় হাইপার টেনশন হয়, কিডনি খারাপ হয়। এমনকি জলও যদি কেউ বেশি খায় তার জন্য কিন্তু রোগ হয়। সুতরাং প্রাকৃতিক বা অপ্রাকৃতিক প্রশ্নটা আসছে না। আমি এটা বলি, আয়ুর্বেদে একটা রাউলফিয়া অ্যালকালয়েড, এটা কি? খুব খুব কঠিন নাম। এটা রাউলফিয়া সার্পেন্টিনা বা সর্পগন্ধা, পাতি বাংলায় যাকে বলে সর্পগন্ধা, মূলকে ব্যবহার করা হয়, হতো এক সময় প্রেশারের জন্যে অথবা কিছু কিছু মানসিক রোগের জন্যে। পরবর্তীকালে যখন মডার্ন মেডিসিনে এটাকে নিয়ে দেখা হলো, দেখা গেল এর একটা স্পেশাল পার্ট আছে, একটা মৌল, সেটা হচ্ছে রেসারপিন। সেই রেসারপিনটা হাই বিপিতে, উচ্চ রক্তচাপে, হাইপার টেনশনে দেওয়া হতো, কিছু কিছু মানসিক সিজোফ্রেনিয়া ইত্যাদি ইত্যাদি রোগেও দেওয়া হতো। কিন্তু পরে দেখা গেল তার অ্যাডভার্স এফেক্ট প্রচণ্ড বেশি, সেই জন্য কিন্তু এখন ডিসকন্টিনিউড। তার বদলে অনেক সিনথেটিক মেডিসিন আছে যেগুলো কিন্তু এই রোগে ব্যবহার করা হয়, তার অ্যাডভার্স এফেক্ট কম, আর প্রাকৃতিক ওই যে ওটার অ্যাডভার্স এফেক্ট অনেক বেশি। এটা কিন্তু মডার্ন মেডিসিন করতে করতে আস্তে আস্তে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে করতেই জানতে পারবো। সিনকোনা গাছের ছাল ম্যালেরিয়ায় ব্যবহার করা হতো, পরবর্তীকালে দেখা গেল যে ওখান থেকে অ্যাক্টিভ প্রিন্সিপাল হচ্ছে কুইনাইন, সেটাকে এক্সট্রাক্ট করা হলো। আর যে অন্যান্য জিনিস সেগুলো খেয়ে অ্যাডভার্স এফেক্ট বেশি হতো, কুইনাইন খেয়ে দেখা গেল এফেক্টটা আছে, অ্যাডভার্স এফেক্টটা কম। কিন্তু পরবর্তীকালে আবার দেখা গেল ওই কুইনাইনেও কিন্তু অ্যাডভার্স এফেক্টটা কিছু কিছু ক্ষেত্রে বেশি, তার জন্য কিন্তু ক্লোরোকুইন তৈরি করা হলে সিনথেটিক, তার কিন্তু অ্যাডভার্স এফেক্ট ওটার থেকেও কম। অর্থাৎ প্রাকৃতিক একদম ক্রুড যেটা
তার অ্যাডভার্স এফেক্ট বেশি, এই ক্ষেত্রে অন্তত দেখা গেল। তারপর সেখান থেকে যে আমরা অ্যাক্টিভ প্রিন্সিপালটা বের করলাম, সেটারও অ্যাডভার্স এফেক্ট এই সিনথেটিক ড্রাগটার তুলনায় বেশি। এই যে যত আমরা জানবো, ওই একবজ্ঞা একটা অ্যাডভার্টাইজিং স্টান্ট দিয়ে বিয়ে করে লাভ নেই। তো মডার্ন মেডিসিন সব কিছু পরীক্ষা নিরীক্ষার ওপর নির্ভর, কিন্তু ঠিক আছে, একদম সায়েন্টিফিক প্রিন্সিপাল, সেটা ওপর কন্টিনিউয়াস বায়োমেডিক্যাল রিসার্চ, এবং তার উপর যে এভিডেন্সটা তৈরি হচ্ছে, এভিডেন্স, এই তিনটের ওপর দাঁড়িয়ে আছে। সুতরাং আমি একটা বলে দিলাম, প্রাচীনকালে ওই চলতো, হ্যাঁ প্রাচীনকালে ভালো, খারাপ নয়, কিন্তু সেটাকে আমায় আধুনিক বিজ্ঞান আমার আছে, পরীক্ষা নিরীক্ষা করতে পারি, আমি কেন করব না, করে আমি আর দেখব। একটা ক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার পরেই একটা এক্স্যাক্টলি, ক্লিনিক্যাল ট্রায়াল তো খুব বেশি করে হয়। ক্লিনিক্যাল ট্রায়ালের আগেও অনেক কিছু হয়। প্রথমে এক্স ভিভো স্টাডি, তারপর অ্যানিমাল স্টাডি, তারপর মানুষের ওপর হয় অল্প সংখ্যক মানুষ, তারপর বেশি সংখ্যক, বিভিন্ন বয়সী। অর্থাৎ এতগুলো স্টেজ পেরিয়ে কিন্তু কোনো চিকিৎসাই, সেটা ফার্মাকোলজিক বা নন ফার্মাকোলজিক বা সার্জিক্যাল বা মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর, তবেই কিন্তু মডার্ন মেডিসিন অ্যাপ্রুভ করে, রেকমেন্ড করে। আর একটা সাধারণ মানুষের গোদা প্রশ্ন তোমায় করব, রেগে যেও না। একটা হচ্ছে মানুষজন জানে হোমিওপ্যাথি, এই যে তুমি বলে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, হ্যাঁ, তারপর অ্যালোপ্যাথি। এবার সচরাচর আমরা জানি যে এই ডাক্তারবাবুরা ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয় রং বেরঙের, হ্যাঁ, তাদেরকে আমরা অ্যালোপ্যাথি ডাক্তার বলি। তো এই অ্যালোপ্যাথি ডাক্তার ব্যাপারটা একটুখানি সহজে বুঝিয়ে বলো না। সবাই আমাদের রঙিনভাবে রং বেরঙের ওষুধ দেয়। রঙিন ডাক্তার। অ্যাকচুয়ালি আমি তো অ্যালোপ্যাথি মেডিসিনের ডাক্তারই নই। কি বলছো? একদম, আমিও নই, ও নয়। তাই? ও একজন ডেন্টাল সার্জন, কিন্তু ও কিন্তু মডার্ন মেডিসিন প্র্যাকটিস করে। আমরা সবাই মডার্ন মেডিসিন বা আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্র্যাকটিস করি। এইটা একটু সহজে বুঝিয়ে বলো, এটা খুব দুর্দান্ত একটা পয়েন্ট। এটা দশচক্রে ভগবান ভূত হয়ে গেছে। অ্যালোপ্যাথি টার্মটাই তো ছিল না, একটা ছিল কনভেনশনাল মেডিসিন আর একটা অল্টারনেটিভ মেডিসিন। এই কনভেনশনাল মেডিসিনের পর থেকে যখন বিজ্ঞানের উন্নতি হতে শুরু করলো, যখন মানুষ মাইক্রো অর্গানিজম, জীবাণু আবিষ্কার করলেন, যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হলো, যখন ভ্যাকসিন আবিষ্কৃত হলো, যখন অ্যানাস্থেসিয়া আবিষ্কৃত হলো, এই যে রক্ত সঞ্চালন হয় কিভাবে, ব্লাড ট্রান্সফিউশন আবিষ্কৃত হলো, তখন থেকে আস্তে আস্তে মডার্ন মেডিসিন ইভলভ করলো। ওই যে তিনটে ব্যাপার বললাম, সায়েন্টিফিক প্রিন্সিপাল, বায়োমেডিক্যাল রিসার্চ অ্যান্ড এভিডেন্স, এর ওপর নির্ভর করে সেটা ডিজিজ প্রিভেনশন, ট্রিটমেন্ট এবং এতে, ঠিক আছে। এবার অ্যালোপ্যাথি টার্মটা এলো থেকে, হোমিওপ্যাথির যিনি আবিষ্কর্তা বলবো না, যিনি এই কনসেপ্টটা করেছিলেন, হ্যানিম্যান, তিনি হঠাৎ মানে অ্যালোজ আর প্যাথি এরকম একটা ব্যাপার আমার ভাষা মনে আছে। অ্যালোজ মানে হচ্ছে আদার বা অপোজিট এরকম কিছু, আর প্যাথোজ মানে হচ্ছে, প্যাথোজ মানে তো আমরা জানি ডিজিজ বা সাফারিং। মানে উনি বলতে চাইলেন যে যা এদের যা সিমটম, রোগের যা লক্ষণ, তার বিপরীত একটা চিকিৎসা করে অ্যালোপ্যাথিতে চিকিৎসা করা হয়। আর উনি বলতে চাইলেন ওনারটা হোমিওপ্যাথি হচ্ছে লাইক কিওরস লাইক, এরকম একটা ব্যাপার, মানে যেটা একই ধরনের জিনিস দিয়ে ব্যাপারটা। কিন্তু হোমিওপ্যাথির যে মেন প্রিন্সিপাল, সেটা, আমি এখানে অ্যান্টি হোমিওপ্যাথি কোনো ব্যাপার না, আমি মডার্ন মেডিসিনের কথা বলছি, আমি অ্যালোপ্যাথি নয়, আমি বলেই দিয়েছি। দেখ, আমি নিজে যখন একটা আজকে বিজ্ঞানের যুগে আছি, সুতরাং আমি বিজ্ঞানের কথা বলবো, তার বাইরে কিছু কথা বলবো না। বিশ্বাস, ভাবাবেগ থাক, আমি হোমিওপ্যাথি নিয়ে যদি কারোর বিশ্বাস থাকে, সেই বিশ্বাসের ব্যাপারে আমি বলছি না, কিন্তু আমি যে কাটাছেঁড়াটা এখানে করছি সেটা গোটাটাই সায়েন্স বেসড। ওই যে কনসেন্ট্রেশন কমতে থাকলে সেটার পাওয়ার বেড়ে যাবে, এফিকেসি বেড়ে যাবে, এই ব্যাপারটা এখনও পর্যন্ত আমাদের যে এক্সিস্টিং সায়েন্স সেখানে দাঁড়ায়নি। নেচারে একবার এটা নিয়ে একটা পেপারও পাবলিশড হয়েছিল, পরে ওটা কিন্তু রিট্র্যাক্ট করে। এখনও পর্যন্ত আমাদের বিজ্ঞান, যেখানে আমরা বিজ্ঞান যা দাঁড়িয়ে আছি, যার ওপর নির্ভর করে আমাদের মডার্ন মেডিসিন চলছে, যার ওপর নির্ভর করে এই আলোটা জ্বলছে, পাখাটা চলছে, এসিটা চলছে, এই মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম, মহাকাশে যাচ্ছে মানুষ, যে ক্যালকুলেশনের উপর নির্ভর করে, সেই বিজ্ঞানটাকে যদি আমরা স্বীকার করি, তাহলে এটা বোধহয় বিজ্ঞান নয়। আমি এক্ষুনি স্ট্যাম্প করছি না নন সায়েন্স বা সিউডো সায়েন্স বলে, এটা বোধহয় বললাম। মানে দ্রাব্যতা যদি আমরা বুঝি তাহলে রসায়নের, তাহলে এটা উল্টো কথা বলছি। হ্যাঁ, এখনো পর্যন্ত। সুতরাং এটা যদি সত্যি হয় ওটা মিথ্যে, ওটা যদি সত্যি হয় এরকম মিথ্যে, এরকম একটা কন্ডিশনে আছি। যাই হোক, ওই ব্যাপারে আমি আর যাচ্ছি না, আমি আমাদের বিষয় নিয়ে বলি। তো আমরা কিন্তু সবাই মডার্ন মেডিসিনের ডাক্তার। ওই তখন থেকে অ্যালোপ্যাথি টার্মটা চলে আসছে এবং দশচক্রে ভগবানভূত হয়ে এখন মডার্ন মেডিসিন অর অ্যালোপ্যাথিক মেডিসিন, এরকম একটা কথা হয়। আমি ওই কথাটা মানি না, কারণ এরকম ব্যাপার তো নয়। আমরা আয়ুর্বেদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। হোমিওপ্যাথির একটা ভাবনা, ওরা একবার বলেছিল সিমটমকে চিকিৎসা করো, আর এক জায়গায় বলেছিল যে পেশেন্টকে অ্যাজ এ হোল চিকিৎসা করতে হবে। সেই ভাবনাটা তো মডার্ন মেডিসিনে চিরকালই আছে। আমি যখন একটা ব্যথা নিয়ে এলো,
আমি ব্যথার সঙ্গে সঙ্গে ভাবছি তাকে আমি কিন্তু টিসিডিসি ইএসআর করাচ্ছি, এক্স-রে করাচ্ছি, তার বাইরেও টিএসএইচটাও দেখলাম, FT4টাও দেখলাম। আমার মনে হলো যে পেশেন্টের থাইরয়েডের সমস্যা হতে পারে, সেখান থেকে নিউরোপ্যাথি হচ্ছে কিনা। কার্পাল টানেল সিনড্রোম যখন দেখলাম, এর রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা। আমি কিন্তু তার সামগ্রিকভাবেই তাকে ভাবি, শুধু এইটা ধরে চিকিৎসা করি না। এটাই মডার্ন মেডিসিন। আয়ুর্বেদের সঙ্গে আমাদের বিরোধ নেই, কেন আমি তো দুটো বললামই। ওই রেসারপিন সেটাকেই আমরা অ্যাক্টিভ করে নিয়েছি, সেটা বর্জন করেছি এখন, বা কুইনাইন থেকে আলটিমেটলি ক্লোরোকুইন তৈরি করেছি, সিনকোনা গাছের বার্ক থেকে, ছাল থেকে, অ্যাক্টিভ প্রিন্সিপাল বেসে যেটা বেশি কার্যকরী, যার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কম, সেটাকে আমরা গ্রহণ করেছি। সুতরাং মডার্ন মেডিসিন তো সব কিছুকে গ্রহণ করতে প্রস্তুত, সব কিছুকে নিয়ে, যেটা সায়েন্টিফিক। এবং সেই কারণেই আমরা অ্যালোপ্যাথি ডাক্তার নই, কোনোদিন আর বলবি না। না, আর বলবো না, আমি বলবো না, ভুল হয়ে গেছে। এবং আপনারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা, আপনারা কেউ বলবেন না। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন অ্যালোপ্যাথি ডাক্তার কথাটা কত ভুল আমরা ব্যবহার করি। এইবার আমরা কথা বলবো পেইন ম্যানেজমেন্ট নিয়ে। পেইন ম্যানেজমেন্টটা কি একটু ডাক্তারবাবু বলে দিন। পেইন ম্যানেজমেন্ট তো ব্যথা কি করে ঠিক করা যায়, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে। ব্যথা বলার আগে না একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। নিজে থেকে তৈরি করা ব্যথা, মানে এই ধরনের এই পশ্চারাল কিছু ডিফেক্টস, এই ধরুন আর্গোনমিক্স কিছু, যদি মানে যে ঠিকমতো বসছি না, ঠিকমতো শুচ্ছি না, ঠিকমতো দাঁড়িয়ে থাকছি না, এই কারণগুলোর জন্য কিন্তু আপনার দেহে ব্যথা আসতে পারে। তো আজকে একটু ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নিই যে এই ব্যথাগুলো কীরকম এবং তার চিকিৎসা কীরকম করে থাকেন ওনারা। খুব ভালো প্রশ্ন। সবাই তিনটে জিনিসের কথা খুব বলে: পুষ্টিকর সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণ ঘুম, এবং তার সঙ্গে নিয়মিত ব্যায়াম। 4 নম্বর জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটার কথা খুব একটা বলা হয় না, পশ্চার মেনটেন্যান্স। আমরা এই যে বিভিন্ন ধরনের যে ব্যথাও বললো, যেগুলো মাস্কুলার স্কেলেটাল পেন হয়, নেক পেন, আপার ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন, এগুলো বেশিরভাগ, এবং আরও অনেক কিছু আছে, টেনিস এলবো ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, আমি সব নামগুলো আর বলছি না। মাস্কুলার স্কেলেটাল অনেক পেন রয়েছে, কিছু কিছু নিউরোলজিক্যাল পেনও রয়েছে, কার্পাল টানেল সিনড্রোম এটসেট্রা এটসেট্রা। এখনকার দিনের এই মোবাইল ইউজের জন্য হোয়াটসঅ্যাপাইটিস, ডিকিউ এর কাছাকাছি ডিকিউরেভেন সিনড্রোম ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু অনেকগুলোই বাজে পশ্চারে বসা, হাঁটা চলা এবং বাজে পশ্চারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট পশ্চারে কাজ করার জন্য তৈরি হয়, ঠিক আছে। আমি এগুলোকেও লাইফস্টাইল ডিজিজ বলি। লাইফস্টাইল ডিজিজ বলতে সচরাচর এগুলোকে বলা হয় না, কিন্তু এগুলোও অ্যাকচুয়ালি লাইফস্টাইল মাস্কুলোস্কেলেটাল ডিজিজ। এগুলো লাইফস্টাইল ডিজিজের ব্রড স্পেকট্রামের মধ্যে আসা উচিত। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে নো পশ্চার ইজ বেস্ট পশ্চার, কিন্তু কতগুলো অপটিমাম পশ্চার আছে। অর্থাৎ বসার কথাই আমি বলি, বসা হচ্ছে আমরা বসবো স্ট্রেট অথচ সাপোর্ট দিয়ে। সাপোর্ট দিয়েও বেঁকে বসবো না, আবার সাপোর্ট ছাড়া সোজাও বসবো না। দীর্ঘক্ষণ বসা মানে সাপোর্ট দিয়ে স্ট্রেট বসবো, এবং সেইটাও একটা আর্গোনমিক চেয়ার যদি থাকে, সবসময় থাকে না। এবার সেটার নিয়ম হচ্ছে এই 0 ডিগ্রি থেকে, মানে 0 না, 90 ডিগ্রি থেকে 110 ডিগ্রির মধ্যে যদি ঘোরাফেরা করতে পারি। এবার যখন আমার চেয়ারটা ফিক্সড, তখন আমি কী করবো, আমি একটু এগিয়ে পেছিয়ে নেবো, ঠিক আছে। একবার পাটা তুললাম, একবার পাটা নাবালাম, একটু ফাঁক করলাম। কখনো আমার যা শরীরের যে ওজন তখন ডান দিক দিয়ে গেল, কখনো বাঁ দিক দিয়ে গেল, কখন এইটা জিনিস যদি আমরা করতে থাকি, একটা মোটামুটি একটা ভালো অপটিমাম পশ্চার আমরা যদি মেনটেন করি এবং তার মধ্যে যদি একটু মাঝে মাঝে পরিবর্তন করে নিই, তাহলে কিন্তু আমাদের এই ধরনের যে মাস্কুলোস্কেলেটাল ডিজিজগুলো, ব্যাক পেন, আপার ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেক কম হবে। আর তার সঙ্গে কিছু কিছু অকুপেশন আছে, সেটা আমাদের সচরাচর যে সমস্ত পেশা বলি, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংদের যারা মানে কম্পিউটারে সারাক্ষণ কাজ করে, যারা সারাক্ষণ মোবাইল নিয়ে কাজ করে, যারা ডেন্টিস্ট, যারা সার্জন, বা আমরা যারা পিএমআর স্পেশালিস্ট ইন্টারভেনশন করছি, হয়তো লম্বা করি না, কিন্তু আমরা যারা ডাক্তারিও করছি, সারাক্ষণ পেশেন্টকে একদিকে বসিয়ে যখন ঠিক মতো পজিশন সামনে থেকে দেখছি না, হয়তো বাঁদিকে বসিয়ে রেখেছি, সারাক্ষণ একদিকে ঝুঁকে লিখছি, এগুলো প্রত্যেক যায় রান্না করছে যে, তারও ঠিকঠাক পশ্চারিং না হলে সেটা হতে পারে। সেগুলো সব অকুপেশনাল হ্যাজার্ড। আর এই রিপিটেটিভ স্ট্রেস ইঞ্জুরি বা কিউমুলেটিভ ট্রমা ডিসঅর্ডার আমি আগেও বলেছি, সেটাও এখান থেকে আসে। অর্থাৎ যদি আমরা প্রপার পশ্চার মেনটেন করি এবং একই কাজ একভাবে সারাক্ষণ না করে কাজটাকে একটু পরিবর্তন করি, এক মাসল লেন্থে না থেকে, আইসোমেট্রিক কথাটা একটু টার্মিওলজি হয়ে যাচ্ছে, মেডিকেল টার্মিওলজি। আইসোমেট্রিক মানে কিছুই নয়, যখন আমাদের মাসল লেন্থটা ফিক্স থাকে এবং আমি সেই একই অবস্থায় রয়ে গেছি। আমি যখন এরকম হাত নাড়াচ্ছি, সেটা কিন্তু মাসল লেন্থ ফিক্স নেই, কিন্তু আমি এরকমভাবে ধরে আছি। সেই ধরে দেওয়ার একটা সঙ্গে তুলনীয় কি, আমি কম্পিউটারে কাজ করে যাচ্ছি সারাক্ষণ, ঘাটটা এরকম। হয়তো প্রপার পশ্চার, যেটা আমি আজকে যদি বলে দিই যে কীরকম পশ্চার হওয়া উচিত, যে স্ক্রিনের আপার লেভেলটা থাকা উচিত চোখের লেভেলে,
বা তার একটু তলায় শোল্ডারটা রিল্যাক্সড অবস্থায় 90 ডিগ্রি এলবো, এবং সেটা একটা ফোরাম সাপোর্টের উপর থাকা উচিত এই অবস্থায়। কিন্তু সেই অবস্থাতেও কাজ করে, ওই যে বলি নো পজিশন ইজ বেস্ট পজিশন, একটা অপটিমাম পশ্চার আছে, সেই পজিশনে যদি আমি দীর্ঘক্ষণ কাজ করে যাই একইভাবে, তাহলেও আমার কিন্তু মায়োফেশিয়াল পেন সিনড্রোম হবে। কিন্তু আমি যদি খানিকক্ষণ ছাড়া ছাড়া ঘাটটাকে একটু নাড়িয়ে নিলাম, পিঠটা একটু নাড়িয়ে নিলাম, এগিয়ে পেছিয়ে নিলাম, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ আমাদের পেশায় চলে আসি, অর্থাৎ স্পোর্টস মেডিসিনের ব্যাপারে সবাই অ্যাওয়্যার, আর্টস মেডিসিন এইটা নিয়ে তুমি যদি একটুখানি বলো, এবং শিল্পীদের কি কি ধরনের রোগ হয় মানে তাদের কাজের জন্য। স্পোর্টস মেডিসিনের কথাটা আরও আর্টস মেডিসিনের থেকেও, আর্টস মেডিসিন বললে আবার নানা রকম অর্থ চলে আসে, ওটাকে বলা হয় পারফর্মিং আর্টস মেডিসিন, ঠিক আছে। এবার স্পোর্টস মেডিসিনটা মোটামুটি সবাই জানে, সেটা কি, যে যারা স্পোর্টস পার্সন তাদের যে স্পেসিফিক ইনজুরি, সেটার প্রিভেনশন, ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশন, আর তাদের যে স্পেসিফিক কতগুলো সমস্যা তৈরি হয় সেটা থেকে তাদের রক্ষা করার উপায় আর একটা কি, তাদের পারফরমেন্স, সেটা করার পর আলটিমেটলি পারফরমেন্স বাড়ান। পারফর্মিং আর্টস মেডিসিনও সেরকম, যারা পারফর্মিং আর্টিস্ট, অ্যাক্টর, ডান্সার, মিউজিশিয়ান, স্ট্যান্ড আপ কমেডিয়ান্স, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু পার্টিকুলার পজিশন, পার্টিকুলার পশ্চারে তাদের দীর্ঘক্ষণ থাকতে হয়, কিছু কিছু কাজ রিপিটেডলি করতে হয়। সিঙ্গারদের যারা দাঁড়িয়ে গায় না, বসে গায়, তারাও কাউকে তানপুরা নিয়ে গান, একটা রোজ রেওয়াজ করেন, হাঁটুটা মুড়ে মেঝেতে বসে হারমোনিয়াম নিয়ে একটা পজিশনে করেন। তার থেকেও বড় হচ্ছে অ্যাক্টর, সিঙ্গার, ডান্সার বাদ দিলে স্ট্যান্ড আপ কমেডি, আমি যারা সবার কথা বলছি, যারা এলোকিউশনিস্ট, প্রত্যেকের গলার, এটাও একটা ইম্পর্টেন্ট ইয়ে। শুধু মাস্কুলোস্কেলিটাল নয়, আমি কিন্তু শুধু মাস্কুলোস্কেলিটাল সীমাবদ্ধ নয়, ওটাও আছে। সো এবার আমরা যেমন জানি যে ধরো জ্যাভলিন থ্রোয়ার্সদের রোটেটার কাফ ইনজুরি বেশি হয়, ফাস্ট বোলারদের রোটেটার কাফ ইনজুরি বেশি হয়, সেরকম এমনি সাধারণ মানে যারা অ্যাথলিট নন তাদেরও রোটেটার কাফ ইনজুরি হয়, কিন্তু বেশি হয়, ওদের স্পেসিফিক কিছু ইনজুরি আছে। সেরকম ডান্সারদের আমরা জানি তাদের স্ন্যাপিং হিপ বেশি হয়, ফুট প্রবলেম, অ্যাঙ্কেল প্রবলেম, টেন্ডোঅ্যাচিলিস টেন্ডিনাইটিস বেশি হয়, মেটাটার্সাল সমস্যা হয়, স্ট্রেস ফ্র্যাকচার বেশি হয়। শুধু সেই জিনিসগুলোকে যদি আগে থেকে আইডেন্টিফাই করে প্রিভেন্ট করা যায়, তাদের অপটিমালি যদি পজিশন, পশ্চার এবং অন্যান্য থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে তাদের সেটাকে প্রিভেন্ট করা যায়, বা একবার ইনজুরি হলে তার ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন, এবং আলটিমেট লক্ষ্য থাকে তাদের, যেমন স্পোর্টস মেডিসিনের লাস্ট স্টেপ হচ্ছে ব্যাক টু স্পোর্টস অ্যাক্টিভিটি, সেরকমই ব্যাক টু পারফর্মিং আর্ট অ্যাক্টিভিটি, এবং একই সঙ্গে সব কিছুরই লক্ষ্য থাকে যাতে পারফরমেন্সকে এনহ্যান্স করা যায়। সুতরাং স্পোর্টস মেডিসিনের ব্যাপারটা যেরকম, পারফর্মিং আর্টস মেডিসিনের ব্যাপারটা প্রায় একই রকম। ওখানে ইনভলভড পেশেন্টরা হচ্ছেন, বা যাদের ওপর করা হচ্ছে, সবসময় পেশেন্ট হবেন তা নয়, প্রিভেনশনও করা হচ্ছে, তারা হচ্ছেন স্পোর্টস পার্সন, আর এখানে হচ্ছে পারফর্মিং আর্টিস্টস। ব্যাপারটা হ্যাঁ, এটা রিলেটিভলি নিউয়ার ব্রাঞ্চ, এখনও অতটা লোকে নাম জানে না, কিন্তু আস্তে আস্তে জেনে যাবেন। তো এই বয়স্ক লোক এবং বাচ্চা, এই দুজনেরই তো ব্যথা বিভিন্ন রকম হতে পারে। তো আপনারা কিভাবে ট্রিট করেন এই একটা মানে জেরিয়াট্রিক পেশেন্ট এবং এই যে পেডিয়াট্রিক যে সেকশনটা, এটা কি করে আপনারা হ্যান্ডেল করেন? জেরিয়াট্রিক এবং পেডিয়াট্রিক এই দুটো এজ গ্রুপকে যখন ভাবতে হবে, অর্থাৎ এক্সট্রিমস অফ এজ গ্রুপ, একটা জিনিস মাথায় রাখতে হবে, বাচ্চারা কিন্তু অ্যাডাল্টের ডাউন সাইজ কাউন্টার পার্ট নয়, এবং ওই জেরিয়াট্রিক এজ গ্রুপের পেশেন্টরাও কিন্তু অ্যাডাল্টদের ওল্ড এজ ভার্সান নয়। তাদের এই দুটো এক্সট্রিমেরই কিন্তু নিজস্ব কিছু সমস্যা আছে, সেই সমস্যাকে, বা একই সমস্যা হয়তো অন্যভাবে আসে, সুতরাং সেভাবে ট্রিট করতে হবে। শুধু আমরা যে মিডল এজ গ্রুপটাকে যেভাবে ট্রিট করি, এদের চিকিৎসাটা অবশ্যই দুটো আলাদা, অ্যাপ্রোচটাই আলাদা। সেটা নিয়ে বিস্তৃত বলার জায়গা এখানে নেই, এটা ঘটনা, কিন্তু হ্যাঁ এটাও রয়েছে। কিন্তু বাচ্চা এবং বড়, তাদের পেন হোক বা অন্য কোনো ধরনের ফাংশনাল ইম্পেয়ারমেন্টই হোক বা হ্যান্ডিক্যাপ হোক, সেটার জন্য সুনির্দিষ্ট চিকিৎসা আছে এবং সেটার জন্য প্রিভেনশন আছে। এখন কিন্তু আমরা দেখছি যে বাচ্চাদের এই যে পিঠে বোঝা বাড়াবার জন্য, পিঠে ব্যাগের বোঝা বাড়াবার জন্য এখন থেকেই তাদের এই যে ধরনের পশ্চারাল পেনের কথা বলছিলে তুমি, সেটা কিন্তু এখন অনেক বেড়ে গেছে, ঠিক আছে। ইভেন
আর বয়স্কদের ক্ষেত্রেও এটা আসছে। বয়স্কদের ক্ষেত্রে একটা আরও বড় সমস্যা যেটা হয় দেখা যায় ওনাদের ক্ষেত্রে, যে একটা অস্টিওপেনিয়া, সার্কোপেনিয়ার প্রবলেম আছে। অনেক সময় এগুলোকে বার্ধক্যজনিত রোগ বলা হয়। আমি এইটাকে একটু চেঞ্জ করে বলি, ইংরাজি কথাটাকে ব্যবহার করি, এজ রিলেটেড ডিজিজ, বার্ধক্য সম্পর্কিত রোগ। জনিত বললে মনে হয় যে বয়সের জন্য এটা হচ্ছে, না, সব রোগগুলো শুধুমাত্র বয়সটাই একটা ফ্যাক্টর নয় কিন্তু। তাহলে 102 বছরে একজন অলিম্পিক চ্যাম্পিয়ন, মানে ওই অ্যাডাল্ট মানে এল্ডারলি অলিম্পিক চ্যাম্পিয়ন, স্পেশাল অলিম্পিক চ্যাম্পিয়ন হতেন না এত সুন্দর দৌড়ে, এত সুন্দর লং জাম্প দিতে। তার কিন্তু অস্টিওপেনিয়া, সার্কোপেনিয়া নেই, ঠিক আছে? সুতরাং এগুলো এজ রিলেটেড, এদের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এই ধরনের রোগগুলো বেশিরভাগ রোগই মাল্টিফ্যাক্টরিয়াল, জিনের সঙ্গে সঙ্গে অন্যান্য এফেক্ট, সমস্ত কিছু মাল্টিফ্যাক্টর আছে। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে বয়স। সুতরাং সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এই যে একটা ভাবা হয় যে সার্কোপেনিয়া, অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস এখন বয়সের সঙ্গে সঙ্গে বাড়বেই, ঠিক আছে? কিন্তু সেটাকে আটকানোর উপায়ও আছে। সবার বাড়ে না, সবার সমানভাবে বাড়ে না, সেই জন্যেই এটা বার্ধক্যজনিত নয়, বার্ধক্য সম্পর্কিত রোগ। তো এই ক্ষেত্রে কিন্তু ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। এবং আগে যেরকম ভাবা হতো যে স্ট্রেংথ ট্রেনিং মানে হচ্ছে শুধু একটা মিডল এজ গ্রুপের পুরুষদের জিনিস, না হলেই সাংঘাতিক একটা মাস্কুলার চেহারা হয়ে যাবে, মহিলাদের জন্য না, এখন তা নয়। ইট ইজ ফর অল জেন্ডার, ইট ইজ অলসো ফর অল এজ গ্রুপ। আমি অস্টিওপেনিয়া, সার্কোপেনিয়া প্রিভেন্ট করার জন্য এবং তা ট্রিট করার জন্যও কিন্তু ওয়েট ট্রেনিং দরকার বয়স্কদেরও। সেই ওয়েটটা কতটা হবে, কী নিয়ে হবে, অবশ্যই সেটা আলাদা আলাদা হবে। এবং সেটা সবথেকে ভালো হয় চিকিৎসকের পরামর্শ, ফিজিয়াট্রিস্টের পরামর্শ আগে নিলে এবং তারপর সেই মতো করলে। হঠাৎ জিমে গেলাম, শুরু করে দিলাম, ব্যাপারটা তা নয়। কোনো বয়সেই সেটা করা উচিত নয় অবশ্যই, কিন্তু ওনাদের ক্ষেত্রে সেই সাবধানতাটা আরও বেশি রাখতে হবে। সুতরাং এটা অনেক ক্ষেত্রে যেমন এক, আবার অনেক ক্ষেত্রে আলাদা। একটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু 6 বছরের আগে কখনোই ওয়েট ট্রেনিং করানোর কথা নয়। এবং সেটাও কাদের, যে সমস্ত এজ গ্রুপ প্রফেশনাল এখন হয়েছে খেলা, আন্ডার 6, আন্ডার 8 হকি, নেদারল্যান্ডে বিরাট লিগ হয়, সেই সমস্ত, এবং তাদের ক্ষেত্রে ওটাও কিন্তু খুব আলাদাভাবে করতে হয়। কিন্তু 6-এর নিচে কখনোই নয়। তারপরে কতগুলো রিপিটেশন করতে পারবে না করতে পারবে সেটা কিন্তু একদম নির্দিষ্ট বাচ্চাদের ক্ষেত্রে। সেটা কিন্তু বড়দের ওই এত বয়স, এত ওই 1 চামচ খায়, হাফ চামচ খাওয়াই ব্যাপারটা তা নয়। এদের ক্ষেত্রে জিনিসটাই আলাদা। আরেকটা জিনিস একটু জানার ইচ্ছে, যদি তুমি একটু এক্সপ্লেন করতে পারো, এই চায়ে, গরম চায়ে এমন কি থাকে যাতে এই আড্ডা বা কিছু ক্ষেত্রে যখন সময় মাথা কাজ করছে না, আমরা এক চুমুক মারলে মাথাটা খুলে যায়? কফিতে তো ক্যাফেইন থাকে সবাই জানে, চায়েও কিন্তু ক্যাফেইন থাকে। এবং যদি ড্রাই ওয়েট ভাবা হয় তাহলে ওই ড্রাই ওয়েট অফ কফি গ্রানিউলসে যত ক্যাফেইন থাকে, চায়ের পাতার ড্রাই ওয়েট, যদিও সেটা আয়তনে অনেকটা বেশি, ক্যাফেইনটার পরিমাণ কিন্তু বেশি থাকে। আচ্ছা, সুতরাং এগুলো তো আমাদের সবসময় স্টিমুলেট করে। সুতরাং সেই কারণেই আমাদের আড্ডায় কাজকর্ম করার ক্ষেত্রে, আড্ডা বলার গাড্ডাই বলে, আজকে তো গাড্ডা হলো, মানে গানের আড্ডা, ঠিক, গাড্ডা এবং চাড্ডা। থ্যাঙ্কস টু শালিমার টেস্টি কাপ। আমাদের এই পর্বটি, বিশেষ পর্বটি, আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার্স যে সম্পূর্ণ হলো তার এই বিশেষ পর্বটি স্পন্সর করার জন্য থ্যাংক ইউ সো মাচ শালিমারের টেস্টি কাপ। তো আজকের পর্ব আমরা শেষ করব ডাক্তারবাবুর গান দিয়ে। একটা দারুণ গান আছে, গানটার ব্যাপারে একটু জানতে চাই। আপনার শুনলেই না হঠাৎ করে বলি, এই আবার কি গানের নাম? নই ভগবান নই শয়তান। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো হলে ডাক্তারবাবুর গান বললি, নই ভগবান নই শয়তান। হ্যাঁ, এটা সত্যিই ডাক্তারের গান। মানে ডাক্তারদের যে ইমেজ, সেটা হচ্ছে হয় সাংঘাতিক মহৎ একজন মানুষে, সমস্ত কিছু ভুলে নিজের প্রতি উদাসীন, কিছুই জানে না, মানুষের সেবা করে যাচ্ছে, আর না হলে প্রচণ্ড পয়সাখোর একজনের সাংঘাতিক একজন বাজে লোক, শয়তান। মানে যে কোনো ডাক্তার ও বড্ড প্রফেশনাল কথাটা আমাদের দেশে বাংলায় গালাগাল হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু প্রফেশনালিজম একটা অ্যাটিটিউড আর পেশাদারিত্ব। মানে কি, আমি টাকা নিচ্ছি বা আমি যেখানে চাকরি করছি মাইনে পাচ্ছি, কিন্তু আমি সঠিক কাজটাও তার বিনিময়ে দিচ্ছি, সেটা এবং সঠিকভাবে দিচ্ছি, সৎ থেকে দিচ্ছি। প্রফেশনালিজম একটা সৎ জিনিস। তো ডাক্তারিও সেরকম। আমরা কেউ তো বিনা পয়সায় করার জন্য, মহৎ হওয়ার জন্য আসিনি। সেটা কেউ চ্যারিটি করতে পারে, আমরাও অল্প বিস্তর সবাই করি, সব প্রফেশনের সব মানুষই করে, কিন্তু এটা একটা পরিষেবা দিচ্ছি আমরা। এবং আমরা কেউ ভগবান নই, কেউ শয়তান নই, ওভাবে দেখার দরকার নেই। আমাদের মানুষ হিসেবে দেখা হোক, তাহলেই সঠিকভাবে দেখা হবে, তাহলেই আমাদের ওপর চাপটা কম পড়বে। আমরা আরও আনন্দ করে
সহজভাবে মানুষের মতো মানুষকে পরিষেবা দিতে পারবো। অন্য সমস্ত প্রফেশন যা, এই প্রফেশনেও ভালো খারাপ সব কিছু নিয়েই, ডাক্তারিটাও সেরকম, সেই নিয়েই এই গানটা লিখেছিলাম। এটা ডাক্তারবাবুর গান, আমি এটা মেনে নিচ্ছি। আমি এতক্ষণ বলছিলাম যে আমি দুটো ক্ষেত্র সবসময় আলাদা রাখি, সেই জন্যই ডক্টর ক্ষেত্র মাধব দাস আর অন্য ক্ষেত্র নামে গান করি। কিন্তু এই গানটার ভিডিওটা যদি দেখিস, তুই বোধহয় দেখেছিস, একদম একদম প্রথমে আমি দেখেছি। অন্য ক্ষেত্র এলো, তারপর অন্যটা মুছে গিয়ে ডক্টর ক্ষেত্র মাধব দাস হলো। এই একটা গান আমি সত্যি দু অর্থেই গিয়েছি, অন্য ক্ষেত্র হিসেবেও ডক্টর ক্ষেত্র মাধব দাস আর হিসেবে। প্রথমে এই ভিডিওটায় আছে ডাক্তার প্রথমে রুগী সেজেই এসছে। না না না, ওটা হচ্ছে ডাক্তার মার খাওয়ার পরে ওই তো রুগী সেজেই এসছে। ও নিজে রুগী হয়ে এসছে মার খাওয়ার পর, তারপর সে আবার ঠিক ডাক্তার হিসেবে আবার আমি শুরু করি। তা ওটাও তো একটা রকিশ গান। আচ্ছা একটুখানি চাই, হয়ে যাক। একটু হোক, বাকিটা আমরা বাকিটা আর লিংকটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সকলেই কেনে বেচে, এভাবে জীবন বাঁচে, মৃত্যু করে শোধবোধ। আমিও তো কোনো মতে একই সেই বাধা গতে, গায়ে মাখি চড়া সেই রোদ। নই ভগবান নই শয়তান, দেখো না অন্য কোনো আরো অন্য কোনো আরো অন্য কোনো ডাকনা। বাহ ভগবানও নই, বাহ বাহ, শয়তানও নই, অন্য কোনো ডাক নামে ডাকার দরকার নেই, শুধু ডাক্তার এই নামে ডাকুন, এটাই আমাদের পরিচয়। এবং তারাও আমাদের মতনই মানুষ, অন্য কোনো এন্টিটি নয়, অন্য কোনো এলিয়ান প্রজাতি নয় যারা এসেছেন। হ্যাঁ, তো আপনারা প্লিজ ডাক্তারবাবুদেরকে আরও হিউম্যানাইজ করুন। মানে আমরাও যেটা চাইছি ইঞ্জেকশনের মাধ্যমে, যে ডাক্তারবাবুদের হিউম্যান সাইডটা বেরিয়ে আসুক, রাদার দ্যান, কারণ এই যে ডাক্তারবাবুদের সাথে কথা বলতে গেলে আগেই আমরা গলাটা গম্ভীর করে ফেলি। ওই গম্ভীর তো, এটা ডাক্তারবাবু, গাম্ভীর্য তো একেবারে চলবেই না। তো এই যে প্যাটার্নটা ছিল, বা ডাক্তারবাবুদের খুব জাজমেন্ট ফেস করতে হয়, মানে কোনো একজন ডাক্তারবাবুকে যদি কোনো একটা পার্টিতে নাচতে দেখা যায়, আগেই ধরে নেওয়া সে বোধহয় বাজে ডাক্তার। বা ট্যাটু করে কোনো ডাক্তারবাবু, এই ট্যাটুওয়ালা ডাক্তার মানে সার্জারি হাত ভালো নয়। মানে এই যে জাজমেন্টটা, তাই জাজমেন্টাল ব্যাপারটা, এটাও আবার ওই শুধু ডাক্তারদের উপরই সীমাবদ্ধ নাকি, ডাক্তারদের উপর বেশি। অনেক ধন্যবাদ ক্ষেত্রদা, আজকে থ্যাংক ইউ। তোদেরও ভালো লাগলো এসে, এই ধরনের অনুষ্ঠানে এসে ভালো লাগলো। হ্যাঁ, এটা অ্যাটিপিক্যাল জিনিস, যে কোনো অ্যাটিপিক্যাল জিনিস আমার ছোটোবেলা থেকে ভালো লাগে। তোদের পেয়েও ভালো লাগলো, এসে ভালো লাগলো, আমাকেও ডাকার জন্য ধন্যবাদ। আর দর্শকরা যারা শুনবেন আর কি, এখন তো রেকর্ডিং হচ্ছে, এটা সরাসরি নয়, তাদেরকেও কিন্তু শোনার জন্যে অগ্রিম ধন্যবাদ। একদম একদম অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমরা এইগুলো নিয়ে আরও আলোচনা করতে চাই, আমি তোমাকে পরে আরও ইনভাইট করতে চাই। অ্যান্ড বিশেষ পর্বে আসার জন্য অনেক ধন্যবাদ। আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম আমরা, এবং ধন্যবাদ জানাবো শালিমার টেস্টি কাপকে আমাদের এই বিশেষ পর্বটি স্পন্সর করার জন্য। আর আপনারাও আমাদেরকে কমেন্ট করে জানান যে আর কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা বিশেষ পর্ব নিয়ে আসি, এবং তার সাথে মন খুলে লিখুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যেটা আমরা বারবার বলে থাকি, একটু করুন, তাহলে আমরাও একটু মানে একটু বাড়তে পারি একদম তাড়াতাড়ি। যেটা আমাদের নেক্সট টার্গেট 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। প্লিজ আপনারা একটু শেয়ার করুন, আরও সবাইকে দিয়ে ঘাট ধরে সাবস্ক্রাইবার করেন, আমার ভালোবেসে এই 1 মিলিয়নের পরেরটাতে আমি আসবো। একদম 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 একদম। তখন কিন্তু ব্যান্ড নিয়ে আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ও মিউজিক্যাল কনসার্ট করবো আমরা ডাক্তারবাবুদের নিয়ে। তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি, টাটা।